অনু ছোট্ট বোনটার উদ্ভ্রান্ত ভগ্ন হৃদয়ের কান্না আর কষ্ট দেখে অবশেষে কিছুটা হলেও হৃদয় টলল অনুর। মনের মনে কোথায় কোথায় যেন চিনচিনিয়ে সাড়া দিয়ে উঠল ওর। যেখানে মানুষ দুইটা একজন আরেকজনকে ছাড়া মরেই যাচ্ছে, সেখানে এত সমাজ বিবেচনা করে কি লাভ? বুঝে আসে না অনুর। তাছাড়া ধর্মের যেই সম্পর্কের পুরোপুরি বৈধতা আছে, সেখানে সামান্য সমাজ আর সমাজের কটূক্তির দোহাই দেওয়াটা নিকটই ছেলে মানুষই নয় কি? জায়ান কৃতিক কবেই বা মেনেছে এই সমাজের নিয়মকানুন? তার মতো মানুষকে সমাজের শেকলে বদ্ধ করা কেবলই কল্পনা মাত্র। অথচ এইসবের মাঝে পড়ে শুধু শুধু পাহাড় সমান কষ্টে পিষ্ট হয়ে যাচ্ছে এইটুকুনি মেয়েটা। এতদিন যেমন তেমন ছিল, দেশে ফেরার পর এখন আবার শুরু হয়েছে মামি আর রেজা ভাইয়ের উপদ্রব। সব মিলিয়ে নিজের ছোট্ট বোনের এমন হৃদয় নিংড়ানো কান্নার জোয়ার চোখের সামনে আর দেখতে পারল না অনু। করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু ক্ষিপ্ত সিদ্ধান্ত সমেত নিজের সকল সংশয় ভুলে ছুটে যেতে লাগলো মায়ের কক্ষের দিকে। চৈত্র মাসের ব্যবসাকরণ মাথার উপরে অনবরত ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখাটার জীবন ফুরিয়ে এসেছে বোধ হয়, তবুও কর্মক্ষেত্রে অটল সে। পুরাতন আমলের পাখা মজবুত তো হবেই, রাতের বেলায়ও একটুকুনি ঠান্ডা হাওয়া নেই। তাই রুমের মাঝে এয়ার কুলার মেশিন চালিয়ে ইজি চেয়ারে বসে বেশ মনোযোগ দিয়ে বই পড়ছেন আজমেরি শেখ। সেই প্রথম জীবন থেকেই সাহিত্য তার ভীষণ আগ্রহ। জমশেদ জায়ানের সাথে বিয়ে হওয়ার পরে তিনি মহলের এক কোণে একটা ছোট্টখাটো লাইব্রেরি উপহার দিয়েছিলেন আজমেরি শেখকে। ভালোবাসা প্রকাশের ফলস্বরূপ লাইব্রেরির নাম দিয়েছেন মেরির রংমহল। কিছু বছর আগেও ব্যবসায়িক কাজে স্বামীকে সাহায্য করার পরে যেই ফুরসতটুকু মিলত, সেই সময়টা লাইব্রেরিতেই কাটাতেন আজমেরি শেখ। খুব মন নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করতেন বইগুলো। একে একে পাতা উল্টে বুক ফুলিয়ে নিতেন নতুন বইয়ের সুঘ্রাণ। মাঝখানে অবশ্য অসুস্থতায় কেটে গিয়েছে বেশ কিছু বছর। এখন আর আগের মতো চোখের তীক্ষ্ণ পাওয়ারটা অবশিষ্ট নেই, তাই চোখের উপরে মোটা ফ্রেমের চশমা লাগিয়ে বহু বছরের অভ্যাসে কিছুটা শান দিতে বসেছেন তিনি আজ। আজমেরি শেখ যখন বইয়ের পাতায় বুঁদ হয়ে আছেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করে অনু। অনুর এমন আশঙ্কা আগমনে ভ্রুকুটি করে আজমেরি শেখ বলেন, এটা কি ধরনের আচরণ অনু? কারণ রুমে ঢুকতে হলে আগে নক করতে হয়, এখনো শিখতে পারোনি তুমি? মায়ের কথার কোনো রূপ তোয়াক্কা না করে অনু হাতের মাঝে হাত নিয়ে কচলাতে কচলাতেই বলল, মামি, কেন ওর রুমের দরজা তালা লাগিয়েছে মা? তুমি কিছু বলনি? আজমেরি শেখ কিছুটা আশ্চর্য হয়ে বললেন, তালা লাগিয়েছে মানে? মায়ের কথার পাছে অনু কিছু বলবে তার আগেই রুমের মাঝে আগমন ঘটে অনুর মামি জাহানারা। অনুরা আমেরিকা থেকে ফেরার পরই পুরো পরিবার শুদ্ধ এসেই কৃতিকগঞ্জে হাজির হয়েছেন তারা। উদ্দেশ্য আজমেরি শেখের দেখভাল করা। অনুর মামা ভূমি অফিসের ছোটখাটো কর্মকর্তা। তিনি মেয়েলি জুট ঝামেলার খুব কমই থাকেন। তবে কৃতিকগঞ্জের মতো আলিশান বাড়িতে 1 মাস কেন 1 বছর বেড়াতেও তার কোনো অসুবিধা নেই। তার উপরে এখন তার বোনও সুস্থ সবল হয়ে উঠেছে। আগে তো লিঙ্গি মেয়ে দুটোর সাথে জাহানারের সারাটা দিন কথা কাটাকাটি লেগেই থাকতো। এখন আর সেই সুযোগ নেই, কারণ মামির সাথে বেয়াদবি করলে কিভাবে মেয়েদের সুশিক্ষা দিতে হয় সেটা তার বোন ভালো করেই জানে। ওই জন্যই তো বইয়ের এক কথাতেই এখানে বেড়াতে চলে আসলো। জাহানারার অবশ্য অন্য উদ্দেশ্য রয়েছে, সেটা ফলিয়ে তবে এই বাড়ি থেকে বিদায় হবে সে, তার আগে নয়। অনুর কথায় আশ্চর্য হয় আজমেরি শেখ। কিছু জিজ্ঞেস করতে যাবেন তার আগে জাহানারা এগিয়ে এসে বলেন, কি করব বলো আজমেরি, তোমার ছোট মেয়েটা অসরকম চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলছিল। তার উপরে অন্দর মহলে সব দামি দামি জিনিসগুলো ভেঙে টুকরো টুকরো করে ছেড়েছে। বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখো একবার। মামির কথায় তেতে উঠে অনু বলল, ভাঙলে ওর স্বামীর টাকায় কেনা জিনিস ভেঙেছে, তাতে তোমার কি মামি? ওর মুখে কৃতিকের গুণগান শুনেই গর্জে উঠলেন আজমেরি শেখ। মেয়েকে ধমক দিয়ে বললেন, চুপ করো। কে কার স্বামী, কোথাকার কোন থাইল্যান্ড বসে বিয়ে বাকিয়ে পড়িয়েছ, রেজিস্ট্রি করেছ, ওসব আমি মানি না। কেন মানো না মা? অস্বীকার করতে পারবে ওরও যে কৃতিক ভাইয়ার বিবাহিত স্ত্রী? তাছাড়া ওরও 4 দিন যাবৎ কৃতিক ভাইয়ার সাথে ছিল, একসাথে একই ছাদের নিচে। আর সবচেয়ে বড় কথা, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? অনুর কথার পাছে আজমেরি শেখ কিছু বলার আগেই জাহানারার মুখ দিয়ে বিরক্তিকর ছ্যা ছ্যা উচ্চারণ করে বলে ওঠে,
কতটা লজ্জা শরমের মাথা খেলে মানুষ এই কাজ করতে পারে বাপু? শেষ পর্যন্ত কি না নিজের মায়ের সৎ ছেলের গলায় ঝুলে পড়লো? ছ্যা, আমার তো মনে হয় এই ছেলের ফুর্তি করার জন্যই এত নাটক করেছে। ফুর্তি করা শেষ, এখন আর এদিকে ফিরেও তাকাবে না। মামির কথায় শক্ত হয়ে এলো অনুর ছোঁয়ান। এরা ভাবেটা কি নিজেকে, যা খুশি তাই বলে যাচ্ছে। ওদিকে আজমেরি শেখেরও কানে লেগেছে কথাগুলো। নিজের সন্তানকে নিয়ে কেউ এসব বলবে কানে লাগাটিরই কথা। আজ নিজের ভাইয়ের বউ বলেছে, দুদিন পরে মহল্লার লোকেরাও বলবে। তারপরে ধীরে ধীরে পার্টি অফিসের সবাই পিঠ পিছে খিল্লি উড়াবে। তার মেয়েকে নিয়ে বাজে কুরুচিপূর্ণ মন্তব্য করবে। খুব গভীর আর অন্তরঙ্গ ব্যাপারগুলো নিয়ে হাসাহাসি করবে। এখন এই সব কথা ভাবতে গেলে মেজাজ সপ্তম আসমানে চড়ে যায় আজমেরি শেখের। তিনি খ্যাপাটে অনুকে তৎক্ষণাৎ ধমকে সুরে থামিয়ে দিয়ে বললেন, অরু যদি রাস্তার ছেলেকেও ভালোবাসত তবুও তার অন্যায় যোগ্যতা বিচার করে মেনে নিতাম আমি, কিন্তু জায়ান কীর্তিকে মানা যায় না। তাই এসব বিষয় নিয়ে আর একটা কথা বাড়াবে না অনু, চুপচাপ থাকবে। সবার সব কিছু জানাজানি হয়ে যাওয়ার আগেই অরুর জন্য উপযুক্ত একটা ব্যবস্থা করব আমি। অনু বিচলিত হয়ে তেতো গলায় বলল, জায়ান কৃত্তিকের দোষটা কোথায় মা? তখন থেকে অনু ক্রমাগত মুখে মুখে তর্ক করছে, তাও এরকম একটা জটিল বিষয় নিয়ে ব্যাপারটা মোটেই ভালো লাগছে না আজমেরি শেখের। তাই তিনি এবার মেয়েকে চোখ রাঙিয়ে বললেন, আমি বলেছি মেনে নেওয়া যায় না, তার মানে যায় না। আর কোনো প্রশ্ন করবে না, এক্ষুনি নিজের রুমে যাও। অনু থমথমে গলায় বলল, যা ইচ্ছা করো মা, তবে নিজের জিদ আর অহমিকাকে এতটাও বড় করে দেখতে যেও না যার ফলস্বরূপ তোমার মেয়ের না আবার বড় কোনো ক্ষতি হয়ে যায়। কতটুকু বলে মামির কোমরের গোছা থেকে টান মেরে অরুর রুমের চাবিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় অনু। উনি চলে যেতেই শুরু হয়ে যায় জাহানারার ব্রেন ওয়াশ। তিনি এগিয়ে গিয়ে আজমেরি শেখের উদ্দেশ্যে বলেন, সেই কবে থেকে বলছি তোমায় আজমেরি, অনু বড় হয়েছে। আমার রেজার মাশাআল্লাহ নামদাম কামিয়েছে অনেক। পুরো ঢাকা দক্ষিণের ছাত্রলীগালের সভাপতি হয়েছে এবছরে। রেজাওয়ারের কথায় বড় বড় মাথাওয়ালা লোক ওঠে বসে। তাছাড়া আমার ছেলের ক্ষমতা তো তোমরা নিজের চোখেই দেখলে। তোমাদের সকল বন্দোবস্ত সেরে হুট করে কেমন আমেরিকা থেকে নিয়ে এলো। ক্ষমতা না থাকলে এভাবে হয়। তাই এখন সময় আছে। অরুর মতো উচ্ছন্নে গিয়ে ভুলভাল কাহিনী ঘটানোর আগেই অনু আর রেজাওয়ারের গাঁটছড়াটা বেঁধে দাও। ঘরের মেয়ে ঘরেই থাকলো, মাঝখান থেকে তোমার একটা ছেলেও জুটলো। একসাথে অনেকগুলো কথা শেষ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতেই জাহানারা পুনরায় বললেন, আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি আজমেরি। অন্যের কথায় প্রভাবিত হওয়ার মতো মানুষ আজমেরি শেখ নয়। কিন্তু অরু এবার ইউএসএতে গিয়ে যা যা ঘটালো তাতে অনুর প্রতি সন্দেহ আর সংখ্যা দুটোই তার মনে দানা বেঁধেছে কিছুটা। এক মেয়ের জন্য মান সম্মান ধুয়ে যাচ্ছে। এই সমাজে অন্য মেয়েকে সম্মানের সাথে উপযুক্ত গুণগান সম্পন্ন পাত্র সস্তা করা কি অনেকটা চ্যালেঞ্জের মতো হবে না? তাই আপাতত আজমেরি শেখের মাথায় জানার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ঠিকই তো, এভাবে শর্ট নোটিসে কত সহজে দায়িত্ব নিয়ে সব কিছু গুছিয়ে ফেলেছে রেজা। তাছাড়া অনেকটা কথাও তো ঠিক, এখন আর সেই এলাকার নেতাদের লেজ ধরে ঘুরে বেড়ানোর পাতি নেতা নেই রেজা। নিজের যোগ্যতায় বেশ ভালোই নামদাম কমিয়েছে সে। দেখতে শুনতেও খারাপ না, এক কথায় পাত্র হিসেবে ভালো। শুধু ভালো নয়, বরং বেশ ভালো। মামির কাছ থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে অনু যখন দ্রুত পা ফেলে ওর রুমের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই হুট করে সামনে চলে আসে রেজা আর ওর ছোট বোন রূপা। না, রেজা অনুর পথ আটকে দাঁড়ায়নি, বরং দুজন দুই দিক থেকে আসছিল বলেই পথিমধ্যে দেখা। আমেরিকা থেকে আসার পর এটাই বোধ হয় প্রথম সাক্ষাৎ ওদের, যার ফলস্বরূপ অনুকে দেখা মাত্রই পা দুটো থমকে যায় রেজার। রেজার পেছনে ওর ছোট বোন রূপাও ছিল। মাত্রই সন্ধ্যা টিউশন থেকে ফিরেছে সে, এখন রুমেই যেত। কিন্তু পথিমধ্যে ভাইকে এভাবে আচমকা দাঁড়িয়ে পড়তে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সামনে আগন্তুককে দেখার জন্য একটুখানি উকি দেয় রূপা। উকি দিতেই চোখের সামনে অনুকে দেখতে পেয়ে দৌড়ে এসে রূপা বলল, আরে ভাবি যে, কতদিন পর দেখা হলো তোমার সাথে। এমনিতেই মেজাজ চড়াও হয়ে আছে, মাথার যন্ত্রণায় ধীরিম ধীরিম আওয়াজ করছে। তার উপরে রূপার এমন অহেতুক ভাবি সম্বোধনে বেশ বিরক্ত হলো অনু। তৎক্ষণাৎ রূপাকে চোখ রাঙিয়ে বলল, কে তোর ভাবি? আপু বল। অনু ধমকে রূপা মুখ কালো করে চলে যেতেই রেজা খানিকটা এগিয়ে এসে শুধালো, কেমন আছো অনু? অনু বিরক্তির চিরবিরিয়ে উঠে বলল,
ভালো নেই। কেন? অনু এবার ঘুরে দাঁড়িয়ে আগা গোড়া পরখ করলো রেজাকে। আগের চেয়েও বেশভূষায় বেশ পরিবর্তন হয়েছে তার চেহারায়। এখন আগের মতো মদন মদন ভাবটা আর নেই। সাদা পায়জামা পাঞ্জাবি আর মুখভর্তি খড় দাড়িতে ভালো লাগছে দেখতে। কোথাও যেন একটা গুন্ডামাস্তান ভাইব আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনুর চোখে রেজাকে সেই আগের মতোই মদন মদন লাগছে। রেজা এখনও প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে দেখে অনু নিজের ভ্রম ছেড়ে বেরিয়ে এসে বলল, আপনার মা ভালো থাকতে দিলে তো? অনুর কথার পাছে রেজা সে স্নেহের স্বর বুলিয়ে বলল, এভাবে কেন বলছো অনু? এখন একটু সহ্য করো, বিয়ের পর মাকে সামলানোর দায়িত্ব আমার। অনু অবাকের চরম শিখরে পৌঁছে বলে, কিসের বিয়ে? কার বিয়ে? কি বলছেন জাতা? রেজা ঠোঁট কামড়ে হেসে বলল, এবার আমাদের বিয়েটা সত্যি হচ্ছে প্রিয়া আমার। একটু আগে শুনে এলাম মা আর ফুপি বিয়ে নিয়ে আলাপ করছে। আর একটু সবুর করো, তোমাকে ঘরের গাড়িতে চড়িয়ে বউ করে নিয়ে যাব আমি। রেজার পকর পকর অনু এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে অরুর রুমের দিকে এগিয়ে যেতে যেতে বজ্রকণ্ঠে বলল, রিডিকিউলাস। রেজার লাজুক হেসে হালকা মাথা চুলকেও বলে উঠল, হ্যাঁ ওইটাই। রেজার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুখভঙ্গিমা পাল্টে গেল অনুর। রাগে রাগে চেহারাটা মুহূর্তেই ধারণ করলো অসহায় রূপ। মুখশ্রী জুড়ে জমা হলো একরাশ ঘন কালো আতঙ্কে। দেখে মনে হচ্ছে টলটলে চোখ দুটো থেকে এখনই নেমে আসবে অসহায় অপারক বাড়িধারা। তপ্ত রাশ ভারী ব্যথাতুর দীর্ঘশ্বাস ছেড়ে করিডর দিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে অনু, শুনেছি বাড়ির বড় মেয়েরা সব সময় স্যাক্রিফাইস করে। আমি যদি নিজের ভালোবাসার বেলায় একটুখানি স্বার্থপর হই তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? আমিও কি ওর মতো খারাপ আর অবাধ্য মেয়ে হয়ে যাব? কৃতিককুঞ্জের হল রুমে টাঙানো দেয়াল জোড়া বিশাল ঘড়িটার ডং ডং আওয়াজ করে সকাল 8টার জানান দিচ্ছে। তবে এখনো পর্যন্ত বিছানা ছাড়েনি কেউ। নিচে ডাইনিংয়ের জায়গাটাও পুরোপুরি ফাঁকা। সেই সুযোগে সবার আড়ালে অরুকে একটুখানি মাংস ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে অনু। খাবারের লোকমা মুখে নিয়েই বসে বসে ফুপাচ্ছে অরু। কিছুতেই মুখ থেকে গলায় নামছে না। সেই তখন থেকে একইভাবে বসে আছে দেখে অনু এবার ধমক দিয়ে উঠে বলল, কি ব্যাপার, খাচ্ছিস না কেন? অরু হেঁচকি তুলে বলে, খাবার গলা দিয়ে নামছে না আপা, আমি ওনার কাছে যাব। বিশ্বাস কর, ওনার থেকে এতটা দূরে চলে এসেছি সেটা ভাবলেও আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠছে হৃদয়টা। আমাদের কি আর কখনো দেখা হবে না আপা? উনি তো আমাকে না দেখে থাকতে পারেন না, প্রচুর রেগে যায়। আচ্ছা, অতিরিক্ত টেনশনে ওনার যদি আবারও প্যানিক অ্যাটাক হয়, আবারও যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে উনি তো তখন পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। ওনার অনেক কষ্ট হয় আপা। খাবার মুখে নিয়ে 31 বছর কৃতিকের জন্য মাত্র 19-এ পা দেওয়া অরুর এমন দুশ্চিন্তা দেখে অনু হতবাক হয়ে তাকিয়ে আছে ওর ছোট্ট বোনের দিকে। ঠিক কতটা ভালোবাসলে সামান্য ভৌগোলিক দূরত্বে মানুষ এতটা ছটফট করে আর আহাজারি করে জানান দেয় অরু। তাই বলার আর কিছু ভেবে না পেয়ে অরুকে সান্ত্বনা দিয়ে অনু বলে, সব ঠিক হয়ে যাবে বোন আমার। কৃতিক ভাইয়া ঠিক কোনো একদিন চলে আসবে, এখন খেয়ে নে। অনু কথাটা বলেছে কি বলেনি তখনই ওর মুখের কথা ছোঁড় মেরে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ডাইনিংয়ের দিকে এগিয়ে আসছে জাহানারা। বললেন, খাওয়া খাওয়া, বেশি করে খাওয়া। শরীর ভেঙে চুরে যা হাল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই বাড়ির ছোট সাহেব সর্বনাশের আর কিছুই আর বাদ রাখিনি। মামির আকারে ইঙ্গিতে কোনো নোংরামি তিরস্কার থমথমে হয়ে ওঠে অনুর মুখ। এসবের কারণেই তো অরুকে মামির সামনে খুব একটা পড়তে দেয় না ও। অনুর এসব রাগের ঢালে 2 পয়সা তোয়াক্কা না করে জাহানারা এগিয়ে এসে আঙ্গুল উঁচিয়ে অরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা দেখিয়ে বলল, দেখ দেখ, জামাটা পর্যন্ত কাঁধ থেকে খুলে পড়ছে। কি ধকলটাই না গিয়েছে মেয়ের উপর দিয়ে। আগে তো এমন ছিলি না, অথচ এবারের ছেলের সাথে কয়দিন থেকে এই হাল। আরে অরু, হাঁটুর বয়সী মেয়ে হয়ে বয়সে অমন বড় সৎ ভাইয়ের সাথে থাকতে তোর একটুও ভয় করলো না? মামি এখন ইচ্ছে করে লাগাম ছাড়া কথা বলে ঝামেলা পাকাতে যাচ্ছে। ব্যাপারটা বুঝে চেঁচিয়ে ওঠে অনু, মামি চুপ করবে তুমি? মামির বলা নোংরা কথায় মাথায় এতক্ষণে নিজের শরীরের দিকে চাইলেও অরু আসলে ও আগের চেয়ে অনেকটাই শুকিয়ে গেছে। তবে এটা আজ বা কাল নয়, প্রায় মাস খানিক আগে কৃতিক যখন হুট করে ওর সাথে দেখা করতে আসা বন্ধ করে দিয়েছিল তখনকার ঘটনা। ঘুরিয়ে পেঁচিয়ে হলেও কথাটা সত্যি। কৃতিকের জন্যই শরীরের এই
অধপতন অরুর। তাই অরু নিজের জামাটা ঠিকঠাক করে খাবার চেবাতে চেবাতে মামির উদ্দেশ্যে বলল, স্বামীর সাথে থাকতে ভয় কিসের মামি? বিয়ের পরে মামার সাথে থাকতে তোমার বুঝি খুব ভয় হতো? শুনেছি তোমার আর মামার বয়সের পার্থক্য প্রায় 15 বৎসর। সেখানে আমি তো আমার স্বামীর চেয়ে 12 বছরের ছোট মাত্র। এইটুকুনি মেয়ের মুখে এত বড় অপমানজনক কথা শুনে ঝাঁঝিয়ে উঠলেন জাহানারা। আশেপাশের কোনো কিছু তোয়াক্কা না করে খিটমিটিয়ে বললেন, বিদেশে গিয়ে নষ্ট হয়ে ফিরেছিস, তার উপর বড় বড় কথা হচ্ছে। মহল্লার মানুষকে বলে দেব, তখন বুঝবি অপমান কাকে বলে। মামি, কি সমস্যা তোমার? কেন গায়ে পড়ে শুধু শুধু ঝগড়া করছো? আর কাকে কি বলছো তুমি? যে গদিতে বসে পায়ে পা দোলাচ্ছ সেটা ওর স্বামীর টাকায় কেনা। তাই ভালোই ভালো বলছি, মুখ সামলাও, পরিণাম খারাপ হতে পারে। জান কৃত্তিককে চেনো না তুমি? ওনার কথা শেষ হতেই জাহানারা তীরের ফলার মতো দৃষ্টি ভস্ম করল অনুকে। তিনি সেভাবেই তাকিয়ে বললেন, কদিন পরে ছেলের বউ হবি বলে তোকে কিছু বলছি না অনু। তাই বলে এই না যে মুখে মুখে তর্ক করলে তোকে ছেড়ে দেব আমি। অনু আশ্চর্য হয়ে শুধালো, কি বলছো? কার ছেলের বউ? তোমার আর রেজার বিয়ে ঠিক করা হয়েছে। মায়ের মুখ থেকে ভেসে আসা আকস্মাৎ কথাটা ধূমকেতুর হলকার মতো ছুটে এসে কর্ণকুহরে ঝংকার তুলল অনু। ও তৎক্ষণাৎ পাশে ঘুরে মায়ের দিকে তাকিয়ে আহত সুরে ডাকলো, মা। আজমেরি সিঁড়ির রেলিং ধরে নামতে নামতে বললেন, আশা করি তোমার কোনো আপত্তি নেই। অনু কাতরে উঠে বলল, এত তাড়াহুড়া কেন মা? মাত্র কয়দিনই তো হলো আমরা দেশে ফিরলাম। তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি। তোমাকে এখনো মাসে মাসে চেক আপের জন্য ইউএসএ যেতে হবে। আর এখনই কি না? ওই জন্যই তো তাড়াহুড়ো। তোমাদের জন্য করণীয় দায়িত্বটুকু ভালোই ভালোই পালন করতে পারলেই তবেই আমার শান্তি। তাছাড়া তোমার বিয়ে না হলে আরুর বিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে আরুর বিয়ে হওয়াটা জরুরি, কিন্তু বড় বোন এর আগে ছোটো বোনকে বিয়ে দিতে গেলেই মানুষ পিছনের কাহিনী গুছাতে শুরু করবে। এটা তো আর আমেরিকা নয়। তাই আপাতত অরুণ নয়, তোমার বিয়েটা মুখ্যম আমার কাছে। আশা করি আর কোনো আপত্তি নেই। মায়ের কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল অনু। জড়ালো কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক আপত্তি আসছে। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না মা। অনুর প্রতিক্রিয়া শুনে আজমেরি শেখ মুখে কিছু বললেন না। চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে। অতঃপর সাহস আহত সুরে বলে উঠলেন, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে অরু। যখন তখন আবারও হতে পারে, পড়ে যেতে পারি। তবে মনে হয় না এবার পড়ে গেলে আর কোনো দিন উঠতে পারবো। সুস্থ থাকতে কথা শুনো মায়ের, নয়তো পরে আফসোস করবে। মায়ের কথায় অনু অরু দুই বোনই মুখ থেকে রক্ত সরে গেল। ওরা কি মায়ের সাথে বেশি বেশি করে ফেলল? সেটাই ভাবছে আপাতত। অনুর হাত পা কাঁপছে। মনে হয় না আর বেশ শেষ রক্ষা হবে। অরু তো তাও কয়েকটা দিনের জন্য হলেও কৃতিকের হতে পেরেছিল। ওদের ভালোবাসার পূর্ণতা পেয়েছিল। কিন্তু অনুদের অপূর্ণ ভালোবাসার কি হবে? এই কি হবে ভাবতে গিয়েই বুকের ভেতরে এলোপাথারি ঝড় উঠেছে অনুর। সেই ঝড়ে একে একে ভেঙে গুড়িয়ে যাচ্ছে আশা, ভরসা, প্রতিশ্রুতি সব। প্রত্যয়ের সাথে প্রথম দেখা হওয়ার থেকে শুরু করে শেষ পর্যন্ত মানসপটে খচিত প্রতিটা সুন্দর মুহূর্তেই যেন হুট করে দাও দাও করে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছে কেউ। অনুর এভাবে ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না সবার সামনে। এটো হাতে সহই ছুটে চলে গেল নিজের রুমে। অতঃপর দরজা লাগানোর কর্কশ আওয়াজ ভেসে এলো দোতলার কোনো একটি রুম থেকে। সন্ধ্যা হতেই ল্যান্টার্ন আর স্কটিকের আলোয় আলোকিত হয়ে উঠেছে হেরিকো খচিত বাড়ির চারপাশ। ভেতরে সফট গানের তালে তালে শরীর দুলাচ্ছে তরুণ তরুণীর দল। হাতে থাকা হুইস্কি আর রেড ওয়াইনের প্রভাবে কেউ মাতাল, আবার কেউ বা অর্ধমাতাল। তবুও মিউজিকের তালে তালে পা মিলিয়ে কোমর দোলাতে মোটেও অপরাগ নয় তারা। বিশাল বারের এক কোণে যে বার কাউন্টার রয়েছে সেখানেই বার স্টুলে পেতে ডোরাকে কোলে নিয়ে বসে বসে রেড ওয়াইনের চুমুক দিচ্ছে কৃতিক। পরনে এখনো পুরোপুরি ফর্মাল ড্রেস। দেখতে মনে হচ্ছে ভার্সিটি থেকে এখানে এসেছে সে। কৃতিকের মোটেই ডিস্কো বার কিংবা হই হুল্লোড় গোল পছন্দ নয়। তাই নিজের মতো করেই একটুখানি সময় কাটাতে হলে এখানে চলে আসো।
ছোট্ট ডোরা নিজের নরম তুলতুলে গাটা পুরোপুরি কৃতিকের হাতে ছেড়ে দিয়ে আধো আধো চোখ খুলে ঝিমোচ্ছে। মনে হয় অ্যালকোহলের গন্ধ ওর নেশা করে দিয়েছে। কৃতিক ডোরার দিকে এক ঝলক তাকিয়ে দাঁত খিচিয়ে বলল, তোর মালিকের মতো ঢং করা বন্ধ কর, নয়তো মাথায় তুলে একটা আছাড় দেব। ডোরা বেচারি হয়তো জানেই না আসলে ওর দোষটা কোথায়, তাই সহসা চুপচাপ বসে রইল ও। ডোরাকে ধমক দিয়ে কৃতিক যখন আবারও ওয়াইনে মন দেয় তখনই বাড়ির মধ্যে একে একে আগমন ঘটে অর্ণব, অ্যালিসা ও সায়রের। ওরা আজকাল কৃতিককে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে। ওই জন্যই নিজেদের অবসর হলেই হুটহাট লোকেশন ট্র্যাক করে চলে আসে কৃতিকের কাছে, ওকে একটু সময় দেওয়ার জন্য, ঠিক আগের মতো। ওদেরকে দেখে কৃতিক ভালো মন্দ কিছুই বলো না, বরং ভাবলে শিন হয়ে বসে রইল আগের ন্যায়। অর্ণব এগিয়ে এসে বারস্টুল টেনে বসতে বসতে অবাকের সুরে বলল, দেখ তো, মনে হচ্ছে ভার্সিটি থেকে ফিরেছিস। তাহলে বিড়ালের বাচ্চা কোলে নিয়ে বাড়ি কি করছিস তুই? কৃতিক ঠোঁট উল্টে নাশ চোখ মাথা নাড়িয়ে বলল, জানি না। সার একটু ভালো করে নজর বুলিয়ে বলল, আরে এটা তো আরুর বিড়াল। কৃতিক ভ্রুকে কুচকে বলল, তোকে জিজ্ঞেস করেছে? কতবার বলেছে ওর নাম মুখে নেবে না তুই? এলিসা ওদের থামিয়ে দিয়ে বলল, থাম না তোরা, যে কি তুই তো বিড়াল দেখলেই অ্যালার্জি বলে নাক ছিটকাস। এখন তাহলে বিড়াল নিয়ে বাড়ি কি করিস তুই? আর কতক্ষণ ধরেই বা এখানে বসে আছিস? আদৌ ভার্সিটিতে গিয়েছিলি? কৃতিক কোনো রূপ জবাব না দিয়ে নির্লিপ্ত মুখে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের উপরে রেখে চুমুক দিল ওয়াইনের গ্লাসে। কাগজে কি আছে দেখার জন্য অর্ণব তাড়াহুড়ো করে কাগজটা লুফে নিয়ে সেটাতে চোখ বুলিয়ে আশ্চর্য কণ্ঠে বলে ওঠে, তুই রিজাইন দিয়েছিস মানে? এটা তোর শখের জব ছিল? কৃতিক সামান্য হাসিতে ঠোঁট প্রসারিত করে বলে, আই নো। অ্যালিসা রেগে মেগে বলল, আমি হুট করেই রিজাইন দিয়েছিস কেন? ওর জন্য সব কিছুর একটা লিমিট থাকতে হয়, যে কে এইভাবে লিমিট ক্রস করে কেউ লাইফ লিড করতে পারে না। তুই আজকাল যা শুরু করেছিস তাতে খুব শীঘ্রই মরে যাবি তুই। সায়ের নাক চোখ সিকই তুলে বলল, গাইস, ওর সাথে থাকতে থাকতে বিড়ালটাও অসভ্য আর উগ্র হয়ে যাচ্ছে। আমাদের উচিত বিড়ালটাকে হেফাজতে নিয়ে নেওয়া, নয়তো কোনোদিন দেখবো বিড়ালটারও অতিরিক্ত ডিপ্রেশনে নোজ ব্লিডিং হচ্ছে। ওদের এক একজনার যুক্তি শুনে কৃতিক বিরক্ত হয়ে কর্কশ আওয়াজে বলে উঠল, চুপ করবি তোরা? আমি ডিপ্রেসড হয়ে ঘরে বসে থাকার জন্য মোটেই জব ছাড়িনি, বিড়িতে যাওয়ার জন্য ছেড়েছে। এবার অর্ণব, এলিসা, সায়র একযোগে বলল, কি তুই অবশেষে বিড়িতে ফিরছিস? কৃতিক ওয়াইনের গ্লাসে শেষ চুমুকটা দিতে দিতে বলল, একেবারের জন্য যাচ্ছি না, বেশ কিছু হিসেব নিকেশ বাকি পড়ে আছে, সেগুলি সুদে আসলে মেলাতে যাচ্ছে। তাছাড়া আরও একজনকে খুব কাছ থেকে শাস্তি দেওয়াটাও বাকি। আমি আমার বাকির খাতা খুব বেশি দিন ফেলে রাখি না। তির্যক ছুরির ফলার মতো কথাগুলো উগড়ে দিয়ে ডোরাকে নিয়ে উঠে যায় কৃতিক। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে একবার পিছনে তাকিয়ে ওদের উদ্দেশ্যে বলে, বাই দ্য ওয়ে, শি ইজ নট বিড়ালের বাচ্চা, হার নেম ইজ ডোরা। কৃতিক চলে গেলে সায়র, অর্ণব আর অ্যালিসার কাঁধ হাত দিয়ে অস্ফুট স্বরে বলে, দোস্ত, এবারের ভ্যাকসিনটা বাংলাদেশে কাটালে কেমন হয়? অর্ণব দাঁত কড়মড়িয়ে সায়রের এক হাত ঝাড়া মেরে অ্যালিসার কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলল, কেমন হয় সেটা পরে বলছি, তার আগে তুই আমার বউয়ের কান থেকে হাত সরা গর্ধপ। সায়র দীর্ঘশ্বাস ছেড়ে গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলল, আজ একটা বউ নেই বলে বন্ধুরা মির্জাফরের মতো আচরণ করে। দেখতে পাচ্ছি না, ছুতে পাচ্ছি না, বলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা জায়ান কৃতিক? ল্যাপটপের কিবোর্ডে এতটুকু টাইপ করেই থামলো ওরু। অতপর জায়ান কৃতিক চৌধুরী খচিত যে ইমেল অ্যাকাউন্টটা এখনও সেভ করা রয়েছে সেটাই সেন্ড অপশনে ক্লিক করে চোখ বোলালো মেল অ্যাকাউন্টের পাশে এঁটে থাকা ছোট্ট টিভিতে। টিভিতে দেখা যাচ্ছে রোদ চশমা আর ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত কৃতিককে, যে বাইকে হেলান দিয়ে অরুর উপরে হেলমেট দিয়ে নির্বিঘ্নে আকাশের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখখানাও কি স্নিগ্ধ লাগছে দেখতে। এই ছবিটা বেশ কিছু বছর আগের হবে হয়তো, অন্তত হেয়ার স্টাইলটা তো তাই বলছে। দেশে ফেরার পর আজ প্রায় 7 দিন যাবৎ এই একই কাজে ক্রমাগত করে যাচ্ছে ওরও। ও জানে না এই মেল অ্যাকাউন্ট আদৌ কৃতিক ব্যবহার করে কি না, কিন্তু ওই যে আশায় বাঁচে চাষা, সেই রকমই বুকের মাঝে জমে থাকা তীব্র দহন আর একটা অনাকাঙ্ক্ষিত আশাকেই সামনে রেখেই প্রতিদিন কৃতিকের অ্যাকাউন্টে মেল পাঠায় ওরও। কি জানি
হুট করে কৃতিকের চোখে পড়লেও তো পড়তে পারে, কারণ এটাই কৃতিক নিজে থেকে যোগাযোগ না করলেও এছাড়া যোগাযোগের আর কোনো উপায় জানা নেই ওরুর। মেল পাঠানো শেষ হলেও সেই কখন থেকেই এক ধ্যানে কৃতিকের ছবির দিকে তৃষ্ণাত্মক চাতকের ন্যায় তাকিয়ে আছে ওরু। মনে মনে ভাবছে, কতদিন আপনাকে দেখি না, আপনি কত দূরে। আপনার ছবির দিকে তাকালে হৃদয় কেঁপে ওঠে আমার। বারবার মনে হয় 1000 মাইল দূরত্বের নিজের অতি মূল্যবান কি যেন ফেলে এসেছি আমি। যখন মস্তিষ্কটা গভীরভাবে ভাবতে থাকে কি সেই জিনিস, তখনই মনে পড়ে যায় আমার আত্মাটাকেই তো আপনার মাঝে ফেলে রেখে এসেছি আমি। এখন আপনিহীন আমার আমিটার অস্তিত্ব যে পৃথিবীর বুকে থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম, তখনও কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভেতর ভালোবাসার পাহাড় জমিয়ে দিন রাত নিদারুণ কষ্টে অতিবাহিত করছে? আর এখন সেই কষ্টটা শুধু আসলে ফেরত দিচ্ছেন আপনি আমাকে। আপনি সত্যিই পাষাণ আর নির্দয়। আপনি আমাকে না দেখে বেশ ভালোই থাকতে পারেন, শুধু শুধু সামনে এলে আমাকে ব্যথা দেওয়ার জন্যই পাগলামি আর রাগ দেখানো নাটক করেন। এখন সব বুঝতে পারছি আমি। প্রথমে ভালোবাসা, তারপরে অভিমান, অতঃপর সব শেষে বুক ভাঙা কাতর কান্না। এভাবেই যাচ্ছে ওরুর দিন। ওরও ভালো নেই, ভালো থাকার কথাও নয়। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে কৃতিকের আর কোনো খোঁজ নেই। যে কৃতিক জেদের তোপে গত 8 বছর ধরে বাংলাদেশে আসেনি, সে কখনোই হুট করে শুধুমাত্র অরুর টানে বাংলাদেশে চলে আসবে না নিশ্চয়ই। ওরও হলফ করে বলতে পারে কৃতিক আসবে না। আর এখানেই হয়তো ওরুর অপারগতা, অসহায়তা আর দুঃখের দিনের সূচনা। ওরও তখনও টেবিলের উপরে মাথা এলিয়ে রেখে ল্যাপটপে কৃতিকের ছবির দিকে তাকিয়ে অযাচিত চিন্তায় বিভোর হয়েছিল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে যাচ্ছিল অশ্রুসিক্ত নয়নাজল। ঠিক সেই সময় হুট করে রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করে চোখ মুছে পিছনে চাইল অনু। দেখলো দরজার কাছে অনু দাঁড়িয়ে। আজকাল অনুর মুখের দিকে তাকানো যায় না আর, সব সময় এইটুকুখানি হয়ে থাকে শুকিয়ে। অনুর শুকনো মুখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে প্রশ্ন ছুড়ল অনু, কিছু বলবি আপা? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, তোর সাথে একজন দেখা করতে এসেছে, ছাদে গিয়ে দেখ, অপেক্ষা করছে বোধহয়। প্রেমিক পুরুষের 1000 কিলোমিটারের দূরত্ব নেতিয়ে যাওয়া মনটা হুট করে লাফিয়ে উঠল ওরুর। হৃদগ্রহণের কোথাও যেন প্রদীপ শিখার ন্যায় দপ করেই জ্বলে উঠল এক দফা আশার আলো। অনুর সাথে কথা বাড়িয়েই সময় নষ্ট করার সায় দিল না অরুর মন। ও তৎক্ষণাৎ গায়ে কোনো রকমে ওড়না জড়িয়ে ছুট লাগালো মহলের ছাদের দিকে। কৃতিকগঞ্জের 3 তলা বিশিষ্ট বিশাল মহলের লম্বা করিডোর পেরিয়ে চেলাকোঠার কাছে আসতেই হাঁপিয়ে উঠল ওরু। দিনের দীপ্রবাহ চলমান, তবুও চারিদিকে চৈত্র মাসের খা খা রৌদ্রে চোখ জ্বলে যাচ্ছে। এই সময়ে ছাদের দিকে তাকাতেও কেমন যেন গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে পা রাখার সঙ্গে সঙ্গে পুড়ে ফুসকা পড়ে চামড়া পুড়েও যাবে। বুড়িগঙ্গা ছাপিয়ে দক্ষিণ দিক থেকে যাও একটু শীতল হাওয়া দিচ্ছে, তাও রোদ পেরিয়ে এদিকে আস্তে আস্তে হিটের প্রবাহে পরিণত হচ্ছে। অনেকগুলো দিন আমেরিকায় বরফ শীতল ঠান্ডা আবহাওয়ায় থেকে এসে এই রোদকে ওরুর চোখে ঝলসানো অগ্নিদাহের মতোই ভয়াবহ লাগছে। তাই কিছুক্ষণ চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে থেকে সেখান থেকে গলা ছেড়ে ডাকলো ওরু, শুনছেন এদিকে আমি। ওর প্রিয় আগন্তুক কোনো দিকে দিয়ে আসবেই তা ঠাহর করা যাচ্ছে না, তাই সহসা এদিকে ওদিকে উকি ঝুঁকি দিচ্ছে ওরু। কিছু সময় যেতেই ওর চোখের সামনে দৃশ্যমান হলো সেই আগন্তুক। কিন্তু এ তো জায়ান কৃতিক নয়, জায়ান কৃতিকের ধারের কাছেও কেউ নয়। আকস্মাৎ ঝটকাটাকে সামাল দিতে না পেরে হতবিম্ব হয়ে সামনে মানুষটার দিকে গভীর চোখে তাকিয়ে আছে ওরু। কেমন আছিস ওরু? চঞ্চলা হাসিতে ঠোঁট প্রসারিত করে প্রশ্ন ছুড়ল নীলিমা। অনেকদিন বাদে দেখা, তাও অবাক না হয়ে মেকি হেসে ওরু বলে, হ্যাঁ খুব ভালো আছি। চিরাচরিত মিথ্যে কথা, যা ওর চোখে মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে, তাও বলতে হয় তাই বলা। কিন্তু তুই হঠাৎ কৃতিককুঞ্জে? ওরুর করা দ্বিতীয় প্রশ্নে নীলিমা সহসা হেসে উত্তর দিল, তোর সাথে দেখা করতে এলাম। অনু আপা ডেকে পাঠিয়েছে, তোর নাকি মন মেজাজ ভালো নেই। ওরু মৃদু হেসে মাছি দাঁড়ানোর মতো হাত নেড়ে বলল, তেমন কিছু না, আমি ঠিক আছি।
অরুর কথার পাছে নীলিমা কিছুই বলল না, শুধু নির্লিপ্ত চাহনিতে আগাগোড়া পরক করলো ওর। মনে মনেই ভাবলো, এক নিখিল ভাইয়ের জন্য কি হাল হয়েছে মেয়েটা। নাদুস নুদুস মাখনের মতো শরীরটা শুকিয়ে 14 বছরের নাবালিকাদের মতো লাগছে। গলার হাড় হাড্ডি সব বোঝা যাচ্ছে, তাও বলছে ও নাকি ঠিক আছে। নিখিল ভাই যে কেন ওর একতরফা ভালোবাসা বুঝলো না কে জানে। নীলিমা সেই তখন থেকে চুপ করে আছে দেখে অরু বলল, দাঁড়িয়ে থাকবি? চল নিচে যাই, এই বাড়িতে প্রথম এলি, তোকে কৃতিক কুঞ্জ ঘুরিয়ে দেখাই। নীলিমা না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত রেখে বলল, তোকে আমার সামনে খুশি থাকার ভান করতে হবে না ওরু। আমি জানি তুই পড়ছিস, তবে আমি জিজ্ঞেস করব না কেন এই দহন, সেটা না হয় তোর ভেতরেই থাকুক। আমি শুধু বলতে এসেছি, এভাবে মনমরা হয়ে ঘরে বসে আর কতদিন থাকবি বল? যে যাওয়ার সে তো চলে গিয়েছে, তাই বলে তো আর জীবন থেমে থাকবে না, তাই না? আমি বলি কি, তুই আবার পড়াশোনায় মন দে। অরু না সূচক মাথা নাড়িয়ে বলল, এই মুহূর্তে একাডেমিক পড়াশোনায় মন বসানোর মতো মন কিংবা মস্তিষ্কের অবস্থা নেই আমার নীলিমা। আমার একটু সময় লাগবে। তাছাড়া ইউএসএতে আমি ইকোনমিক্সে পড়তাম, এখন আবার হুট করে এখানে কি নিয়ে শুরু করব তাও ঠিক বুঝে উঠতে পারছি না। অরুর কথাগুলো শুনে নীলিমা মাথা নাড়িয়ে বোঝার চেষ্টা করলো। পরক্ষণেই হুট করে বলে উঠল, তোর তো সাহিত্য বেশ ভালো আগ্রহ, তুই নোবেল পড়তে ভালোবাসিস, তুই একটা কাজ করতে পারিস তো, তুই বাংলা একাডেমির সাহিত্যকলায় ভর্তি হয়ে যা না। ওখানে প্রতিদিন সাহিত্যের আসর বসে, বিভিন্ন বয়সের কবি, সাহিত্যিক, গল্পকার ওখানে এসে নিজেদের লেখা কবিতা, গদ্য, উপন্যাস এসব পাঠ করে অন্যদের উৎসাহিত করেন। ভেতরে পাবলিক লাইব্রেরিও আছে, একেবারে মনোরম শান্তি পরিবেশ। যারা একটু নিরিবিলিতে সাহিত্য চর্চা কিংবা উপন্যাস লেখায় মনোযোগ দিতে চায়, তারাই সকল ডিপ্রেশন ভুলে একাডেমিতে গিয়ে বইয়ের মাঝে কিংবা সাহিত্যে আড্ডায় ডুব দেয়। তাছাড়া আমি চারুকলা একাডেমিতে প্রতিদিন আঁকাআঁকি করার জন্য আর কাজ শিখতে যাই। তুই যদি সাহিত্যকলায় ভর্তি হোস তাহলে দুজন মিলে প্রতিদিন একসাথে যাওয়া আসা করব। বনিলিমার কথাটা একেবারেই ফেলনা নয়, বরং অরুর ভাঙাচোরা মনটা ভালোই আগ্রহ পেল ওর প্রস্তাবে। সেই সাথে অরুর মস্তিষ্কে খেলে গেল আরও একটা কৌশলী পদ্ধতি। মনে মনেই ভাবল, এটাই সুযোগ, মাকে ভুলিয়ে ভালিয়ে পড়াশোনার নাম করে বিয়ে দেখা থেকে আটকানো যাবে। তাছাড়া সাহিত্য মায়ের বেশ আগ্রহ, আমি একাডেমিতে ভর্তি হতে চাই শুনলে না করবে না নিশ্চয়ই। ওরও কিছু একটা ভাবছে আর নীলিমা ব্যথাতুর কণ্ঠে বলল, একটু সময় নে, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, ওসব পেছনের কথা ভুলে যা, দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকালেও ভালোবাসার গভীরতা মাপতে পারবে। হাত বাড়িয়ে নয়, বরং হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্ত অনুভূতিগুলোকে। নীলিমার কথায় ওরও আশ্চর্য হয়ে বলল, কি বলছিস এসব নীলিমা? আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই উনি। সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এখন আর ওনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি আমার জীবনে কল্পনাও করতে পারি না। উনি ছাড়া অন্য কেউ ভালোবেসে স্পর্শ করার আগে মরণ হোক আমার। নীলিমা বুঝতে পারে মেয়েটা নিখিল ভাইয়ের প্রতি খুবই সিরিয়াস, তাই এসব ভুলে যাওয়ার কথা বাড়িয়ে আর মন খারাপ করলো না ওরু। সহসা কথা ঘুরিয়ে শুধালো, রাখ এসব মন খারাপের কথা, আমেরিকাতে কি কি করলি তাই বল। গোধূলি বেলায় বিকেলের অসহিষ্ণু তীব্র রোদ এখন অনেকটা সহনীয় হয়ে এসেছে। অদূরে কান ফাটানো হুইসেল বাজিয়ে একে একে সদরঘাট ছাড়ছে লঞ্চগুলো। বুড়িগঙ্গার পাড়ে নাতিশীতোষ হাওয়ার বেগ বেড়েছে, সেই সাথে বড় আম গাছটার ছায়ায় ঢাকা পড়েছে শেষ বিকেলের মরা রোদ। ওরু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে একটা কাঁচা আম ছিঁড়ে ছাদের পাঁচিলে পা দুলিয়ে বসতে বসতেই বলল, আয় বলছি। নিকুশ আধারে ছেয়ে গেছে সন্ধ্যের আকাশ, সূর্যের শেষ নীলিমা একটু অবশিষ্ট নেই আর। চারিদিকে ভ্যাপসা গরম, শেষ রাতে কালবৈশাখী ঝড় হলেও হতে পারে। পশ্চিম আকাশের বিদ্যুৎ চমকানোর গতিবেগ দেখে তো তাই মনে হচ্ছে। ওরও মাত্রই নীলিমাকে গেট থেকে রিকশায় তুলে দিয়ে ফিরে এলো। ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ, তার উপরে হাঁটু সমান লম্বা চুল অনেকটা শুকিয়ে যাওয়াতে এত লম্বা চুলের ভার বইতেও আজকাল কষ্ট হয়ে যায় ওরুর। ও কোনো রকমে চুলগুলো মাথার উপরে চুরো করে বাঁধতে বাঁধতে অন্তর্মহলের দিকেই যাচ্ছিল। তখনই ওপাশের বাগান বিলাসের ঝোপের আড়াল থেকে ওর কানে ভেসে আসে
ক্রন্দনরত অনুর অস্পষ্ট কিছু কথা। অনুর কথাগুলো ভালো মতো ঠাওর করার জন্য এগিয়ে গিয়ে বাগানবিলাসের অন্য পাশে দাঁড়ানো অরু শুনতে পেল কান্নারত অনুর শেষ কথা। আমার বিয়ে হয়ে গিয়েছে প্রত্যয় সাহেব, আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনাকে কষ্ট পেতে হলো, কিন্তু বিশ্বাস করুন আমি মোটেই ভালো মেয়ে নই, খুব খারাপ। সব ছেলের সাথে এমন ভালোবাসার নাটক করি। আমি আপনার এক্স তন্নির থেকেও খারাপ। আমাকে বিয়ে করে আপনি একটু ভালো থাকতেন না, তাই যা হয় ভালোর জন্যই হয়। ভবিতব্য মেনে নিন আর আমাকে ভুলে যান। ওপাশ থেকে প্রত্যয় কি বলল না বলল কিছুই শোনা গেল না। উল্টো অনু তাড়া দিয়ে বলল, আমার স্বামী ডাকছে প্রত্যয় সাহেব, আমাকে যেতে হবে। কাল বাসর রাত ছিল কি না, থাকবেই তো। এখন রাখছি, আর কখনো কথা হবে না আমাদের। দোয়া করি আপনি আমেরিকাতে সত্যিকারের সোলমেট কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেওয়া পাথরের মতো আঘাতগুলোকে মনে পড়বে না আর। আপনি খুব সুখী হবেন। এরপর কলকাতার পিটপিট আওয়াজ হলো। বোধ প্রত্যয় লাইটটা কেটে দিল বোধ হয়। আর আমি এও জানি আপনার মতো পিওর হার্টকে কষ্ট দিয়ে আমি কোনো দিনও সুখের মুখ দেখতে পাবো না, আর না আপনাকে কখনো ভুলতে পারবো। অস্ফুটে কথাটা বলেই শুকনো মরমরে পাতার উপরে ধপ করে বসে পড়ে বোবা কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর এমন হাল না হলে অরু হয়তো ছুটে গিয়ে প্রত্যয়ের সাথে কথা বলতে চাইত, প্রত্যয়ের মাধ্যমে কৃতিকের খোঁজ নিত, কিন্তু এখন সেটা সম্ভব নয়। আপাতত সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাগে ফুঁসছে অরু। বনের উপরে রাগটা যেন পাহাড় সমান উঠে এসেছে। আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতোই উত্তপ্ত হয়ে উঠেছে মস্তিষ্কটা। অরু নিজের রাগ দমাতে না পেরে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে অনুর সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এভাবে শুধু শুধু মিথ্যা বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কি মানে ছিল আপা? অনু দু হাতে মুখ চেপে কান্নার আওয়াজ সংবরণ করছে ঠিকই, কিন্তু ওদিকে হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে অবারক কান্নার তালে। বোনকে এভাবে কাঁদতে দেখে মন টলল না অরুর। ও দ্বিগুণ আওয়াজে বলল, কি হলো বল আপা, কেন করলি এটা? যে মানুষটা 1000 মাইল দূরে থেকেও নাম্বার সংগ্রহ করে তোকে কল দিয়ে তোর খোঁজ নিতে ভুললো না, তাকে তুই এভাবে ফিরিয়ে দিলি। অথচ আমাকে দেখ চাতক পাখির মতো ছটফট করছি জায়ান্ট কৃতিকের একটুখানি খবর পাবো বলে। কিন্তু জায়ান্ট কৃতিক তো প্রত্যয় ভাইয়ের মতো এতটা সদয় নয়। তাহলে কেন করলি এটা? অরুর কথার পাছে অনু আবার হেঁচকি তুলে বলল, যা করেছি চিন্তা ভাবনা করে বুঝে শুনে করেছি। তোর টেনশনে এমনিতেই মায়ের শরীরটা খারাপ যাচ্ছে, বাড়িতে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা লেগেই আছে। এখন যদি আমি ওইসব বলে মাকে নিরাশ করি তাহলে মাকে আর বাঁচাতে পারবো না অরু। পরিবারের বড় সন্তানের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য। আমিও না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম, এ আর এমন কি? কথা শেষ করে পুনরায় কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর কথার যুক্তি আছে, কিন্তু অনুর ভালোবাসা না মানার মতো তো কোনো কারণ নেই। অনু তো আর নিজের সৎ ভাইয়ের প্রেমে পড়েনি, আর না কৃতিকের মতো প্রত্যয়ের সাথে মায়ের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে। তাহলে মাকে একবার খুলে বললে সমস্যাটা কি? অনুর কান্নাকাটি দেখে অরু তৎক্ষণাৎই সিদ্ধান্ত নিল ও গিয়ে মাকে সত্যটা বলবে। নরম সুরেই বলবে, বোঝানোর চেষ্টা করবে, তারপরে যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে অনুকে রেখেই দ্রুত জায়গাটা ত্যাগ করলো অরু। দ্রুত পদধ্বনিতে মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনেই ভাবলো, আমি না হয় জায়ান্ট কৃতিকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা তো আর তেমন কিছু করেনি। তাহলে আপা কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবে না? ভর সন্ধ্যাবেলা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন আজমেরি শেখ। বাংলাদেশে ফিরে আজকেই প্রথম অফিসে গিয়েছিলেন তিনি। অফিস থেকে ফিরে সব ফাইলপত্র গুছিয়ে কেবলই শুতে যাবেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করলো অরু। অরুর সাথে আজকাল খুব একটা কথা বলেন না আজমেরি শেখ। অরুর চোখের দিকে চাইলেই কৃতিকের জন্য এক অদম্য ব্যথাতুর ভালোবাসার জোয়ার দেখতে পান তিনি, যা আজমেরি শেখের মোটেই পছন্দ নয়। নিজের সৎ ছেলের সঙ্গে কিভাবে তার মেয়ে, ছিছে, ভাবতেও বিরক্ত লাগে তার। অগত্যই সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে হেডবোর্ডে গা এলিয়ে দিয়ে বইয়ের পাতায় চোখ দুটো নিবদ্ধ রেখে মেয়েকে শুধালেন, কি প্রয়োজন? অরু প্রথমে কিছুক্ষণ তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল, তখনই পুনরায় আওয়াজ ভেসে এলো ওদিক থেকে, কিছু বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মনের মাঝে সকল সংজ্ঞাকে হটিয়ে অরু এবার চট করে বলেই ফেলল,
মা, আপা একজনকে ভালোবাসে, তুমি রেজা ভাইয়ার সাথে আপার বিয়েটা দিও না। আপা মুখ ফুটে কিছু বলবে না তোমাকে, কিন্তু ভেতরে ভেতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা হয়তো মরেই যাবে। অরুর কথায় তৎক্ষণাৎ হাতের বইটা ডিভানে ছুঁড়ে মেরে গভীর গলায় প্রশ্ন করলেন আজমেরি শেখ। সে আবার কার সাথে নষ্টামি করে বেরিয়েছে? নোংরা কথাটা যে আকারে ইঙ্গিতে অরুকে বলা হয়েছে সেটা ওরু ভালো মতোই বুঝতে পেরেছে, তবুও মায়ের কথা গায়ে না মেখে নরম গলায় বলল, প্রত্যয় ভাইয়া, CFO অফ JK গ্রুপ। মায়ের কথায় অরু হ্যাঁ সূচক মাথা নাড়তেই কোথা থেকে যেন শক্ত চপাটা ঘাত এসে আছড়ে পড়ল অরুর গালে। শরীরটা বেশ দুর্বল, তার উপরে এত শক্ত চর খেয়ে দুকদম পিছিয়ে গেল অরু। তীব্র ব্যথায় চর খাওয়ার গালে হাত দিয়ে চোখ দুটো খানিকক্ষণ খিচে রাখলেও অরুর দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে অনু বলল, তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বল অরু, আমি কি একবারও বলেছি মাকে গিয়ে এসব বল? তাহলে কেন বললি? অরু ফুপিয়ে উঠে বলল, আমি তো মিথ্যা কিছু বলিনি আপা, তাছাড়া যা বলেছি তোর ভালোর জন্যই। অরু কথা শেষ করার আগেই অনু তেতে উঠে বলল, কে বলেছিল তোকে আমার ভালো করতে? আমি বলেছি? আমার ভালো করতে গিয়ে এখন যদি মায়ের কিছু হয়ে যায় তখন কি করবি তুই? এমনিতেই সারা ঘরে একাই অশান্তি বাঁধিয়ে রেখেছিস, আর কত অশান্তি হলে থামবি তুই? বল আমায়। অনুর প্রতিটি ঝাঁঝালো কথায় ডুকরে কেঁদে ওঠে অরু। ওর শরীরটাও যে আর নিতে পারছে না এই অশান্তি, অথচ যার কারণে এই নরক জীবন যাপন তারই তো হদিস নেই। সে আদৌ বাংলাদেশে ফিরবে কি না তাও জানা নেই অরুর, অথচ সব অপবাদ সব তিরস্কার এসে জুটল অরুর কপালে। বিয়ের পর তো এইসব অশান্তির ভয় পেয়েছিল অরু। নিজের আকাশচুম্বীর রাগকে দমাতে না পেরে অনু আরও কিছু বলবে তার আগে আজমেরি শেখ বলে ওঠেন, তোমরা দুজনই এক্ষুনি বেরিয়ে যাও, শরীরটা ভালো লাগছে না আমার, একটু একা থাকতে চাই। অনু এগিয়ে এসে বলল, মা কোথায় খারাপ লাগছে তোমার বলো আমায়, মাথা টিপে দেবো একটু? চুপচাপ বেরিয়ে যাও। আজমেরি শেখের রাশভারী আওয়াজ অন্তরাত্মা কেঁপে উঠল অরুর। ও তৎক্ষণাৎ অরুর হাত ধরে গম্ভীর গলায় বলল, চল। চোখের পলকে খসখস করে উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা। বাংলা ক্যালেন্ডারের শেষ পাতাতে বিদায় জানিয়েছে বৈশাখ এসেছে ধরণীতে। অরুরা বাংলাদেশে ফিরেছে প্রায় 1 মাস হতে চলল। বৈশাখে পা দিতে না দিতেই প্রায় প্রতিটি বিকেলেই আকাশ কালো করে তীব্র ঝড়ে ফেটে পড়ে প্রকৃতি। আজকেও তেমন একটা বিকেল, মেঘ তো নয়, যেন আকাশ জুড়ে বুনো মহিষের পা। সেটা থেকে গুড়গুড়িয়ে ভেসে আসছে কালবৈশাখী সংকেত। চারিদিকে ঘূর্ণি হাওয়া বইছে। একাডেমিক গেট দিয়ে বেরিয়ে অরু দ্রুত পা চালাচ্ছে বাড়ির দিকে। আজ পুরো রাস্তায় একটা রিক্সাও দেখা যায়নি, যার ফলস্বরূপ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে অরুকে। তবে মেইন রাস্তা ছেড়ে গলির মোড়ে ঢুকতেই দেখা মিলল চেনা পরিচিত একটা সাদা গাড়ির। অরু ফুটপাত ধরে এগিয়ে আসতেই সহসা গাড়ির কাছ নামিয়ে কিছুটা ঘাড় পাকিয়ে উকি দিল ধূসর রঙের সিকোয়েন্স পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন। চোখে তার রোদ চশমা। অরু কাছাকাছি আসতেই লোকটা আগ বাড়িয়ে বলল, আরে অরোরা যে। অরু সম্বোধনী হেসে জবাব দিল, জি অমিত ভাই। অমিত আরিয়ান বাংলা একাডেমিতে যা যাতায়াত অহরহ থাকবেই না, নাইবা কেন। এই পর্যন্ত বেশ কয়েকটা নামকরা উপন্যাস আর ছোট গল্প প্রকাশিত হয়েছে তার। বছরের বেস্ট সেলের তালিকায় তার বইয়ের নামই সর্বাগ্রে। সাহিত্য কলার সদস্যদের কাছে অমিত আরিয়ান অনেকটা সেলিব্রিটিদের মতোই, যে একাডেমিতে আসলে হইচই লেগে যায় পুরো একাডেমি জুড়ে। কেউ নিজের পছন্দের বইয়ের পাতা অটোগ্রাফ নেয়, তো কেউ পাশে দাঁড়িয়ে সেলফি। মূলত গত বছর অমিতের যে রোমান্টিক জনরার উপন্যাসটি বের হয়েছে সেটার পর থেকেই অমিতের জনপ্রিয়তা তুঙ্গে। অরুও স্বভাবসুলভ সেই উপন্যাসটা পড়েছিল। পড়ার পরেই বুঝেছিল অমিত আদতে কতটা জ্ঞানের অধিকারী। একাডেমিতে নবীনদের বেশ ভালো উৎসাহ দেয় অমিত, সেই সাথে ছোটোখাটো টিপস। সেখানে থেকেই মূলত অরুর সাথে মুখে চেনা পরিচিত হয়েছিল তার। দেখা হলে নিজের ছোট বোনের মতোই লেখালেখিতে 2-1 লাইন উৎসাহ দিয়ে যান অরুকে। অরুও বড় ভাইয়ের মতোই শ্রদ্ধার নজরে দেখে অমিতকে। মাঝে মধ্যে নিজের থেকে 2-1টা প্রশ্ন করে বটে, যদি তার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে একাট্টু আহরণ করা যায় সেই উদ্দেশ্যে। তাছাড়া অমিতকে শ্রদ্ধা না করার তো কোনো কারণ নেই।
আজ অবধি কখনো কোনো মেয়ে ঘটিত কিংবা অন্য কোনো খারাপ স্ক্যান্ডালের নাম জড়ায়নি অমিতের সাথে। অরুর অন্তত শোনেনি এইসব কোনো কথা। এই গলিতে কি করো? অমিতের প্রশ্নে ভাবনার সুতো ছিল অরুর। মৃদু হেসে জবাব দিল, এই গলিতেই থাকি আমি। ওএমজি, কোথায় থাকো? অরু ইতস্থ কণ্ঠে বলল, জি, কৃতিক কুঞ্জে। আজকাল বাড়ির নামটা মুখে নিতেই কেমন যেন দম আটকে আসে অরুর। বাড়ির নামেও যে তার স্মৃতি জড়িয়ে। অমিত আশ্চর্য হয়ে গেল অরুর কথায়। চোখ দুটো বড় বড় করে বলল, তুমি চৌধুরীর বাড়ির মেয়ে? জামশেদ জায়ান কি হয় তোমার? এত ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করলো না অরুর, তাই গতানুগতিক কথা এড়িয়ে অরু বলল, আকাশ কালো করেছে, মনে হয় ঝড় আসবে। আমি আসি অমিত ভাই। আরে কোথায় যাচ্ছ? গাড়িতে এসো, আমি এগিয়ে দিচ্ছি, ঝড়ে পড়বে তো। অরু দ্রুত পা চালাতে চালাতে বলল, দরকার নেই, চলে যেতে পারবো। অরু চলে গিয়েছে অনেকক্ষণ। অমিত এখনো সেখানেই দাঁড়িয়ে থাকতে থাকতে ঠোঁট উল্টে বলে ফেলল, এত সুন্দর ফুটফুটে মেয়েটা সব সময় মুখ কালো করে থাকে, কিসের এত দুঃখ ওর? অরু ঘরে ঢুকে ব্যাগটা সোফার উপরে ছুঁড়ে ফেলে ডাইনিংয়ে গিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি পান করলো। পানিটা শেষ হতেই কানে ভেসে এলো মামির গা জ্বালানো কথা। বিদেশ থেকে এক কাহিনী করে এসে এখন আবার সন্ধ্যে পর্যন্ত বাইরে বাইরে ঢ্যাং ঢ্যাং করে বেড়ায়। আমিও দেখব আজমেরি কিভাবে বিয়ে দেয় এই ঢিঙ্গি মেয়েগুলোর। কই আর তো এলো না। জানি আর আসবেও না। যা নেওয়ার ছিল সে তা নিয়েছে। এখন আর কি করবে এই হাড় হাড্ডিওয়ালা মেয়েকে নিয়ে? ওরও জানে মামি চটে আছে, চটে থাকারই কথা। সেদিন অনুর ব্যাপারে সত্যি কথাগুলো বলে দেওয়ার পরে আজমেরি শেখ আর বিয়েটা নিয়ে কথা বাড়াননি। সেই তেজে মামিও আর কৃতিক কুঞ্জে ছাড়েনি। সেও দেখতে চায় ঠিক কতদিন আর মেয়েকে বিয়ে না দিয়ে থাকতে পারে আজমেরি। তার সোনার টুকরো ছেলেকে অনুর সাথে বিয়ে দিয়ে তবেই এ বাড়ি থেকে যাবে সে। অন্যান্য দিন চুপচাপ থাকলেও আজ একটু বেশি বেড়েছে মামি। তার কারণ আজ বাড়িতে অনু আর মা নেই। ব্যবসায়ী কাজে শহরের বাইরে গিয়েছে আজমেরি শেখ। শরীরটা ভালো না থাকার কারণে সাথে করে অনুকেও নিয়ে গিয়েছে। সেই সুযোগে ওরকে আজ ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন জাহানারা যখন এই বাড়ির ছোট সাহেবকে জড়িয়ে ওরুকে হাজারটা নোংরা কটাক্ষ করায় ব্যস্ত, তখনই হন্তদন্ত হয়ে বাইরে থেকে ছুটে আসে রূপা। কোনো মতে হাঁপাতে হাঁপাতে গলা ছেড়ে ডেকে বলে, মা, লম্বা মতো একটা ভাইয়া রেজা ভাইয়াকে ইচ্ছে মতো পেটাচ্ছে। ওরুর 2 পয়সার ইন্টারেস্ট নেই ওদের মারামারিতে। রেজা গোল্লায় যাক, তাতে ওর কি? সেই হিসেব মতো ব্যাগটা নিয়ে ওপরের দিকে হাঁটা দিল ওরু। জাহানারা হকচকিয়ে উঠে বলল, কে মারে আমার ছেলেকে? এত বড় সাহস কার? রূপা ভয়ার্থক কণ্ঠে বলল, জানি না, কখনো দেখিও নি এই মহল্লায়। দেখতে বিদেশিদের মতো, কিন্তু বিদেশি না, ভাইয়াকে বাংলায় গালি দিচ্ছিল। রূপার শেষ কথাটা ছক্কা লাগার মতোই ওর মস্তিষ্কে গিয়ে লাগলো। অজানা শিহরণে থরথরিয়ে কেঁপে উঠল ওর পুরো শরীর। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। টলমলে চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই চেতনা হারাবে ও, কিন্তু হারালো না। হাত দুটো শক্ত করে নিজেকে স্থির রেখে কাপা কণ্ঠে বলল, রূপা, যে এসেছে তার চুলগুলো কি ঘাড় অব্দি লম্বা আর চোখগুলো কি ভাসা ভাসা? রূপা ঠোঁট উঠতে হ্যাঁ সূচক মাথা নাড়াতেই কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে বাইরের দিকে ছুট লাগালো ওরু। ওর পরনে সুতির স্কার্ট আর টপস, লম্বা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো, 2 পায়ে কৃতিকের পরিয়ে দেওয়া 2টো সোনার নূপুর। সেভাবেই ছুটছে ওরু। তবে অন্দরমহল থেকে বেরোনোর আগেই ধপ করে ওর হাত ধরে টান দিল জাহানারা। চোখ রাঙিয়ে শুধালো, কে এসেছে? সত্যি করে বল। ওরও জবাব দিল না। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে ছুটে চলে গেল সদর দরজার বাইরে। তবে কৃতিকের দিকে আর এক পা না এগোতে গিয়ে ওকে আবারও শক্ত করে চেপে ধরল জাহানারা। হুট করে এইভাবে টেনে ধরায় সদর দরজায় হুমড়ি খেয়ে পড়ে গেল ওরু। ঠিক তখনই একজোড়া মোহবিষ্ট ভাষা চোখ স্থির হলো ওরুর চোখে। চোখের সামনে ওরুকে দেখা মাত্রই হাতের হকি স্টিকটা দূরে ছুঁড়ে মারল কৃতিক। তারপরে দাঁড়িয়ে রইল রেজার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। কৃতিকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হকচকিয়ে উঠল ওরু। এক্ষুনি তো রেজার চেলাপেলারা কৃতিকের উপরে নিজেদের রাগ ঝাড়বে, উদ্ধৃত হবে। তাহলে এভাবে দাঁড়িয়ে পড়ার কি মানে? ওরু সেদিকে তাকিয়ে 2 হাতে ভর করে উঠতে যাবে, তখনই কৃতিককে একের পর এক তীব্র কষাঘাত করতে লাগলো রেজার লোকেরা। সঙ্গে সঙ্গে
আবারও মুখ থুবড়ে পড়ল অরু। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখে হৃদয়টা দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে ওর। অথচ কৃতিক এক ধ্যানে অরুর দিকে তাকিয়ে মার খেয়ে যাচ্ছে। মার খেতে খেতে এক পর্যায়ে ঠোঁট কেটে ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের। ও হাতের পেট দিয়ে ঠোঁটের রক্তটুকু মুছতে মুছতেই ক্রূর হাসি হাসলো অরুর পানে চেয়ে। কৃতিক কুঞ্জে দাঁড়িয়ে কৃতিক কুঞ্জের মালিককেই কিনা মার খাচ্ছে, তাও বাইরের লোকের হাতে, শুধুমাত্র অরুকে কাঁদানোর জন্য। এবং সেই উদ্দেশ্য সফল হয়েছে। অরু বেশ কষ্ট পাচ্ছে, যার প্রেক্ষিতে পৈশাচিক হাসিতে প্রসারিত হলো কৃতিকের দুটো ঠোঁট। তবে এই অসহনীয় দৃশ্য আর সহ্য করতে পারল না অরু। গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে মারছো কেন? ছাড়ো, উনি এই বাড়ির ছোট সাহেব। অরু শেষ কথাতে চমকে উঠে ভয়ে ততস্থ হয়ে দু কদম পিছিয়ে গেল সকলে। তবে শেষ রক্ষা হলো না আর। কিন্তু কিছু না বললেও অ্যালিসা, অর্ণব আর সায়র গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখেই দৌড়ে এসে এক একটাকে ইচ্ছে মতো রাম ধোলাই দিয়ে মুখ বেঁকিয়ে দিল। আর কৃতিক ধীর পায়ে এগিয়ে গেল অরুর দিকে। ওরও কোনো মতে হাতের তালুতে ভর করে উঠে দাঁড়ালো, এই আশায় হয়তো এখনই ঝড়ের বেগে ছুটে এসে ওকে বুকের মাঝে চাপটে ধরবে কৃতিক। কিন্তু আদতে তেমন কিছুই হলো না। কৃতিক এগিয়ে এসে অরুকে ধরা তো দূরে থাক, ও ধারের কাছেও এলো না। উল্টে অরু এগিয়ে ওর ক্ষতস্থানে হাত ছোঁয়াতে গেলে বিদ্যুৎ বেগে দূরে সরে যায় কৃতিক। ঈশান কোণে মেঘ ডাকছে, আকাশ জুড়ে বুনো মহিষের পাল। পরন্ত বিকেলে কালবৈশাখীর স্পষ্ট পূর্বাভাস। চারিদিকে ঘূর্ণি বাতাসে ধুলোবালির ঝড় উঠছে যেন। তবে তকতকে পিচ ঢালা ফ্রন্ট ইয়ার্ড আর সুসজ্জিত বাগানবিলাসের পাঁচিল পেরিয়ে সেই ধুলোবালির ঝড় খুব একটা প্রবেশ করতে পারে না কৃতিক কুঞ্জের আলিশান বাড়িতে। ফ্রন্ট ইয়ার্ডে ছোট লেকের পাশ ঘেঁষে যে গোলাকার বৈঠকখানা বাঁধানো, সেখানেই চালাপালা নিয়ে দলের মিটিংয়ে ব্যস্ত তা পার করছে রেজা। ঢাকা দক্ষিণের সহসভাপতির পদ লাভ করার পর থেকেই ভারী ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে রেজার সময়গুলো। সত্যি বলতে এই বাড়ির পূর্বপুরুষের রাজনৈতিক কর্তৃত্ব আর নাম ভাঙিয়েই রেজার এত দূরে আসা। সেই হিসেবে প্রমাণস্বরূপ এই বাড়ির সুবিশাল বৈঠকখানার প্রবেশই বসে রেজার রাজনৈতিক আসর। ও যে এই বাড়িটির কুটুম সেটা বুঝতেই তো হবে সবাইকে। আলোচনা তখন মাঝপথে একের পর এক নিজের বক্তব্য পেশ করছে দলের সদস্যরা। ঠিক সেই সময় বাগানবিলাসে ঘেরা বিশাল গেটটা ক্যাচ ক্যাচ আওয়াজে খুলে যেতেই সবার দৃষ্টি গিয়ে ঠেকল সেদিকে। কার্ড দিয়ে উবারের ভাড়া মিটিয়ে মাত্রই বাড়িতে প্রবেশ করেছে সানগ্লাস পরিহিত লম্বা মতো এক অচেনা সুদর্শন যুবক। তার প্রতিটি পদধ্বনিতে উপচে পড়া কর্তৃত্ব আর আভিজাত্য। হাটের তালে তালে চওড়া কাঠটা ক্রমশ দুলে উঠছে। দেখে মনে হচ্ছে কোনো গ্লোবাল সুপারস্টার মাত্রই গুরুত্বপূর্ণ শট শেষ করে শুটিং সেট থেকে বেরিয়ে এসেছে। এমন ম্যানলি হাঁটা চলার পেছন থেকে যে কেউ দেখলেই নিষ্প্রভ হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। অচেনা কাউকে এভাবে হুট করে বাড়িতে প্রবেশ করতে দেখে রেজার একজন বিশ্বস্ত ভৃত্য এগিয়ে এসে বিরক্ত কণ্ঠে শুধালো, কে আপনি? কি চাই? কৃতিক হাতার গুটি ধীর করে গম্ভীর গলায় বলল, গেট আউট। লোকটা এবার চড়াও হয়ে এগিয়ে এসে কৃতিকের পা আটকে দাঁড়িয়ে বলে, বলেছি তো পরিচয় না দিয়ে ওদিকে যাওয়া যাবে না। লোকটার কথা বলতে বাকি চোখের সানগ্লাসটা খুলে ওর গালে সপাটে চড় বসিয়ে দিতে দেরি হলো না কৃতিকের। আকস্মাৎ শক্ত জিম করা হাতের চপাটে ঘাত 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়ল লোকটা। কৃতিক পুনরায় সানগ্লাসটা চোখে চড়িয়ে নির্বিকার ভঙ্গিতে পড়ল, এটা মেয়ে পরিচয়। বাড়ি বয়ে এসে নিজের লোকের উপরে হঠাৎ আক্রমণ দেখে রেগে মেগে বেশ ক্ষিপ্ত গতিতেই এগিয়ে এলো রেজা। কৃতিকের দিকে তাকিয়ে থাকতে এগিয়ে আসতে আসতে গাঢ় গলায় বলল, আমার লোকের গায়ে হাত তুলিস কে তুই? আমাকে চিনিস? আমি হলাম সহসভা। রেজার কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই ওর বাম গালে আছড়ে পড়ল তীব্র কষাঘাত। হঠাৎ থাপ্পড়ের তাল সামলাতে না পেরে রেজা নিজেও ঘুরে গিয়ে মুখ থিবড়ে পড়ল শুকনো চৌকির মাটিতে। নিজেদের নেতাদের এমন বলিষ্ঠ থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে পড়ে যেতে দেখে হকি স্টিক নিয়ে এগিয়ে আসতে গিয়েও ভয়ার্থক ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল দলের অন্য ছেলেগুলো। এদের কাণ্ডে তড়াক করে কৃতিকের মাথায় রক্ত উঠে গেল। পা রাখার সঙ্গে সঙ্গে নিজের বাড়িটাকে চিড়িয়াখানার মতো অদ্ভুত লেগেছে ওর নিকটে।
মস্তিষ্কে দমে থাকা সুপ্ত রাগটা হুট করেই চড়াও হয়েছে চোখের সামনে মুখ থুবড়ে পড়ে থাকা রেজার উপরে। আজ এই সহসভাপতির মতো একটা হেস্তনেস্ত করেই ছাড়বে ও। যেই ভাবা সেই কাজ। ছেলেপেলেদের হাত থেকে হকি স্টিক ছিনিয়ে এনে ইচ্ছে মতো রাগ ঝেড়েছে রেজার উপরে। কৃতিক যখন হকি স্টিকের শক্ত প্রহারে ঘাট ফাটিয়ে ফেলেছিল রেজার শরীর, ঠিক তখনই চোখের সামনে হাজির হয় আনচান করতে থাকা চূর্ণ বিচূর্ণ একজোড়া অসহায় চোখ, যা দেখে পুরোপুরি থেমে যায় কৃতিক। হাতের হকি স্টিকটা ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে, তারপর স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে নিজের আঘাতপ্রাপ্ত হয়ে অন্যজনের আত্মাকে যন্ত্রণায় পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই দাঁড়িয়ে থাকে। বলাইসাট কৃতিক তাতে সফলও হয়েছে। ওরও কষ্ট পেয়ে সদর দরজার সামনে হুমড়ি খেয়ে পড়ে চিৎকার করে কাঁদছে। মনে হচ্ছে ওরা কৃতিককে নয়, প্রতিটা আঘাত ওরও হৃদয়ে করছে। শেষমেশ দ্বিতীয় গাড়িটা গেট দিয়ে ঢুকতেই ঝামেলার অবসান হলো। গাড়ি থেকে একে একে নেমে এলো সায়ন, অর্ণব, অ্যালিসা, ক্যাথলিন আর প্রত্যয়। কৃতিক ভারী পা ফেলে সদর দরজার কাছাকাছি আসতেই ওরু এগিয়ে এসে ওর ক্ষতস্থানের দিকে হাত বাড়াতেই ঠোঁট উল্টে ফুপিয়ে উঠে বলল, কেন করলেন এমনটা? আমাকে কাঁদাতে খুব ভালো লাগে, তাই না? কৃতিক জবাব দেওয়া তো দূরে থাক, বরং ওরু ছোঁয়ার আগেই ওর থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে দাঁড়ায়। ওর এমন কাণ্ডে ওরু বিস্মিত হয়ে বলল, কি হয়েছে আপনার? আমাকে চিনতে পারছেন না? অরুর প্রশ্নের বিপরীতেই কৃতিক কোনরূপ জবাব দেওয়ার আগেই ওদিক থেকে সায়র এগিয়ে আসতে আসতে সম্বোধনী হেসে বলল, আরে মিস এলোকেশি, আবার দেখা হলো আমাদের। দেখলে তো কেমন তোমার টানে চলে এলাম। কথায় কথায় সায়র খেয়ালই করেনি কৃতিক যে ওর দিকে তাকিয়ে তখন থেকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। যখন খেয়াল করলো তখন সঙ্গে সঙ্গে গলা খাদে নামিয়ে মুখ কাচুমাচু করে মেকি হেসে বলল, না মানে তোমাদের দেশের মানুষের টানে। কি ভালো মানুষ তোমরা বাবা গো, আসার সঙ্গে সঙ্গে কেমন মারামারি দিয়ে আপ্যায়ন করে নিলে, তাই তো না জ্যাকে? কৃতিক একইভাবে দাঁড়িয়ে আছে। ওদিকে অ্যালিসা এগিয়ে এসে ওরুকে দেখা মাত্রই চমকে উঠে বলল, শরীর একই হাল হয়েছে তোমার ওরু? খাওয়া দাওয়া করো না নাকি? এভাবে শুকিয়ে গেলে কেন? অ্যালিসার কথায় মাথায় কৃতিক সাবধানে আর চোখে একবার ওরুর আগাগোড়া পরখ করল। ওদিকে ওরু কারো কথার কোনোরূপ উত্তর না দিয়েই চোখ মুছতে মুছতে দৌড়ে অন্দরমহলের দিকে চলে গেল। ওরু চলে গেলে সায়র হতবিম্ব মুখে তাকিয়ে থেকে বলল, আরে এত দূর থেকে এলাম, একটুখানি ওয়েলকাম না করে এভাবে দাঁড় করিয়ে রেখে দৌড়ে চলে গেল। অ্যালিসা এক পলক কৃতিককে পরখ করল, যে সেই কখন থেকে একইভাবে ওরুর যাওয়ার পানে চেয়ে আছে, আর কোনো দিকে নজর নেই বললেই চলে। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিকের থেকে দৃষ্টি সরিয়ে সায়রের হাত ধরে ভিতরে যেতে অ্যালিসা বলে, স্বামী স্ত্রীর মান অভিমানের পালা চলছে এখানে, চল ভেতরে যাই। এমনিতেও আমাদের ওয়েলকাম করার মতো কেউ নেই। সায়র ভ্রু কুচকে ভিতরে যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ তা তো থাকবেই না, বাড়ির মালিককে দেখতে হবে না, এক নম্বরের হিটলার। ঈশান মহলের বসার ঘরের কয়েক ইঞ্চি গা দাবিয়ে দেওয়ার নরম গদিতে বসে আছে সবাই। কৃতিক সেই তখন থেকে পায়ের উপরে পা তুলে স্মোক করছে। প্রত্যয় চারিদিকে চোখ ঘুরিয়ে পুরো বাড়িঘর পর্যবেক্ষণ করে মনে মনেই বলল, কৃতিক বেশ শুধু শুধু টেনে হিস্ট্রি দেশে নিয়ে এলো, যার জন্য দেশে আসলাম সেই তো নেই। ওর ভাবনায় ছেদ ঘটিয়ে কৃতিক ডেকে বলে, আমার কয়েকটা আর্জেন্ট বাইক লাগবে প্রত্যয়। কোন ব্র্যান্ডেরগুলো ইউজ করি তাতে জানি। বাইকের গ্যারেজে পরিষ্কার করার ব্যবস্থা করো। আর হ্যাঁ, আমার রুমে একটা গেমিং মনিটর পাঠিয়ে দিও। সায়র 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকে এক ঝলক চোখ ঘুরিয়ে বলল, ভাই এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? সব কিছুতেই কেমন অভিজাতের ছোঁয়া। সায়রের তালে তাল মিলিয়ে অ্যালিসাও বলে ওঠে, রিয়েলি জেকে, ইটস অ্যামেজিং, ইওর ফ্যামিলি হ্যাজ ভেরি গুড টেস্ট। ওদের থেকে কিছুটা দূরত্বে ডাইনিং এর কাছে দাঁড়িয়ে জাহানারা আর রূপা হাঁ করে ওদের কথা গিলছে। এক পর্যায়ে রূপা তবদা খেয়ে বলল, মা দেখো কি সুন্দর সুন্দর ছিঁড়ে, সব বিদেশি। জাহানার চোখ চিকচিক করে উঠল মেয়ের কথায়। তিনি আবেগ সামলাতে না পেরে অ্যালিসাকে দেখিয়ে বললেন, ছেলের বাদ দে, ওই মেয়েটাকে দেখ কি সুন্দর। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। জাহানারের মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কি কথায় কথায় যেন অর্ণব এগিয়ে গিয়ে অ্যালিসার ঠোঁটে একসাথে কয়েকটা চুমু খেল। সবার সামনেই সেই চুমুতে আবার পুরো দস্তরে সাই দিল অ্যালিসা, যা দেখে এই মুহূর্তে জাহানার ভিমড়ি খাওয়া উপক্রম। তিনি মেয়ের হাত দুটো ধরে হাঁসফাঁস করে উঠে বললেন, রূপারে আমাকে একটু ধর।
এতক্ষণ যাবৎ সেভাবে খেয়াল না করলেও এখন নিজের শার্টের কলার নাড়তে নাড়তেই জাহানার উদ্দেশ্যে অর্ণব বলল, ওই যে খালা, এক গ্লাস ঠান্ডা পানি দিন তো, বিড়িতে অনেক গরম। ক্যাথলিন একটু ইতস্ত কণ্ঠে ভাঙা ভাঙা বাংলায় বলল। জাহানারা একটু জোরপূর্বক হেসে বলল, ইরে মানে বাবা, আমি আসলে এই বাড়ির খালা নই। বাকি কথা শেষ করার আগেই কৃতিক প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল, বাড়ির কেয়ারটেকার মোখলেস চাচাকে খবর দাও, আমরা ফ্রেন্ডসরা যতদিন আছে উনি যাতে একজন ভালো বাঙালি রাঁধুনি রেখে দেয়, ওরা যাতে বাঙালি এক্সোটিক খাবার দাবারগুলো টেস্ট করতে পারে। আর হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল এদেরকে বিদায় করো, আমার মহিলা সার্ভেন্ট পছন্দ নয়। কৃতিকের কথায় অপমানে থমথম হয়ে গেল জাহানারার মুখ। রূপা চুপসানো মুখে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, মা কি বলছে উনি, আমরা নাকি সার্ভেন্ট? জাহানারা মেয়েকে আশ্বস্ত করে বললেন, চুপ কর, তোর ফুপি ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। কৃতিক এতক্ষণে সোফা ছেড়ে উঠে সামনের ক্যাবিনেটের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, এখানে আমার ফেভারিট কিছু শোপিস ছিল, কোথায় গেল সেগুলো? জাহানারা তৎক্ষণাৎ নালিশ করার মতো গলা উঁচিয়ে অরুর ঘরের দিকে ইশারা করে বলে ওঠে, এই যে ওই মেয়েটা ভেঙেছে, শুধু এগুলো না আরও অনেক কিছু ভেঙেছে। এইটুকু মেয়ে, সে কি তেজ। কৃতিক সবাইকে শুনিয়ে বিড়বিড়িয়ে বলল, আমার বউ তেজ থাকা মাস্ট। প্রত্যয় শোনো। এগিয়ে এসে প্রত্যয় শুধালো, হ্যাঁ ভাই। আগের শোপিসগুলোর মতোই সেম কিছু শোপিস অর্ডার করে দিও, এগুলো আমার অনেক ফেভারিট। আর হ্যাঁ, একজোড়া করে অর্ডার করে দিও, বলো তো যায় না মহারানীর আবার কখন মুড সুইং হয়। প্রত্যয় হাস্যচোখ মাথা নাড়িয়ে সবকিছু নোট করে বলল, ভাই এখন আসছে, অনেকদিন পর ফিরেছে, বাড়িতে সবাই অপেক্ষা করছে। কৃতিক ওর কাঁধের উপরে হাত রেখে আশ্বস্ত করে বলল, বিলিভ মি, এখন ফিরে যাচ্ছ, তবে খুব শীঘ্রই সসম্মানে বাড়িতে পা রাখবে তুমি। কৃতিকের কথায় স্মিত হেসে দ্রুত পদধ্বনিতে জায়গা ত্যাগ করল প্রত্যয়। বিকেলের কালো মেঘ রাত হতেই পরিণত হয়েছে প্রকাণ্ড ঝড়ে। ঝড়ের বেগে চারিদিকে প্রবল হাওয়া দিচ্ছে। বাড়িতে বিদ্যুৎ নেই। জেনারেটর জ্বালিয়ে সকালে মিলে রাতের খাবার খেতে বসেছে ওরা। অনেক বছর পরে এমন বৈশাখী ঝড়ের মাঝে টিমটিমে আলোয় টেবিলে হরেক রকমের বাঙালি খাবার দেখে উৎকণ্ঠার সীমা নেই ওদের সবার। ঘি মাখানো ভাত, আমের ডাল, কুচো চিংড়ি ভুনা, কাতলা মাছের ঝোল, মাংস কষা, শিলপাটায় তৈরি ভর্তা, লাউ পাতার বড়া আর শেষ পাতে দই মিষ্টি। কতটা আমোদ করেই না খাবারগুলো হাতে মেখে উপভোগ করছে ওরা। একটু পরে ফ্রেশ হয়ে এসে ওদের মাঝে চেয়ার টেনে বসলো কৃতিক। ওর চোখ দুটো আইপ্যাডে নিবদ্ধ। সেদিকে তাকিয়েই চেয়ার টেনে বসতে বসতে খেয়ালই করলো না যে ও অরুর পাশেই বসেছে। বিকেলের ঘটনার পরে অ্যালিসাই অরুকে বুঝিয়ে শুনিয়ে খাবার খেতে নিয়ে এসেছে। অ্যালিসা বড় অপার মতো, তাই ওর কথা ফেলতে পারেনি অরু। সহসাই চলে এসেছে ডাইনিংয়ে। চিকন কোমল হাতে প্লেটের মধ্যে কেউ ভাত তুলে দিচ্ছে। ব্যাপারটা দৃষ্টিগোচর হতেই আইপ্যাড থেকে চোখ সরালো কৃতিক। দেখলো অরু ওর পাশে বসে নিজের ছোট ছোট হাত দিয়ে পটু গিন্নিদের মতো করে ওর প্লেটে খাবার পেরে দিচ্ছে। লম্বা চুলের আড়াল থেকে অরু ঢিলে হয়ে যাওয়া জামাটাই স্পষ্ট জানান দিচ্ছে যে অরু কতটা শুকিয়ে গিয়েছে। কৃতিক সেই দিকে এক ঝলক তাকিয়ে হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কৃতিকের কাণ্ডে অরু আচমকায় লাফিয়ে উঠল। সায়ের খেতে খেতেই শুধালো, কি হয়েছে? কৃতিক বেসিন থেকে হাত ধুয়ে উপরে যেতে যেতে বলল, নাথিং। অর্ণব হাঁক ছেড়ে বলল, খাবি না? সিঁড়ি ডিঙিয়ে উপরে যেতে যেতে জবাব দিল কৃতিক, খিদে নেই। কৃতিক এভাবে উঠে যাওয়াতে ওরও অপমানিত বোধ করলো খুব। লোকটা শুধু শুধু ওর সাথে কেন এমন রাগ দেখাচ্ছে? কিছুই তো মাথায় ঢুকছে না ওর। কৃতিক কি এমন ভুলের শাস্তি দিচ্ছে ওকে? সবাই এই মুহূর্তে ওর থমথমে মুখের দিকেই তাকিয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই হাতের পিঠে দিয়ে চোখ মুছতে মুছতে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় অরু। ওরা দুজন চলে যাওয়ার পরপরই সায়ের বিরক্তিতে চিরবিরিয়ে উঠে বলল, তোর বন্ধু চাই সেটা কি অর্ণব? যার জন্য ইউএসএ ড্র্যাগ ফ্র্যাগ নিয়ে যা তো অবস্থা করে ফেলেছিস, আর এখন চোখের সামনে পেয়েও তাকে না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে। আশ্চর্য। অ্যালিসা ক্যাথলিনের প্লেটে তরকারি তুলে দিতে দিতে বলল, যে কি নিজের অভিমানটা প্রকাশ করতে পারছে না, কারণ এসব ওর ধাঁচে নেই, যার ফলস্বরূপ অরুর সাথে এমন রুড বিহেভ করছে। আই থিঙ্ক সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, অরুই ঠিক করে ফেলবে।
কারণ ওই পিচ্ছি মেয়ে ছাড়া আর কারোর ধারণা ঘাট দেওয়া ছেলেটা। অ্যালিসার কথা শুনে অর্ণব খেতে খেতে আমোদিত সুরে বলল, জান তুই তো দেখি যাতে মাতাল তাতে ঠিক আছিস। অ্যালিসা এদিকে ওদিকে তাকিয়ে কটমটিয়ে বলল, একবার রুমে চল, এরপর তোর হচ্ছে। বাইরে ঝড়ের তাণ্ডব ক্ষীণ হয়ে এসেছে। মেঘ ভেজা শীতল বাতাসে দুলদুল করছে চারিপাশ। অন্ধকারে দৌড়াতে দৌড়াতে চিলেকোঠা অবধি চলে এসেছে ওরু। বিদ্যুৎ নেই, তার উপরে দমকা, তাই অন্ধকারটা একটু বেশি মনে হচ্ছে। ওরু যখন চিলেকোঠার ঘরের সামনে এসে হাঁটু ভেঙে বসে তাতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল, তখনই নাকে এসে সুরসুরি দিল চেনা পরিচিত ম্যানলি স্যান্ডেল পারফিউমের সুঘ্রাণ। এই সুঘ্রাণটা ওরুর কাছে খুবই পরিচিত। শুধু পরিচিত বললে আসলে ভুল হবে। একটা সময় এই সুঘ্রাণে মিলেমিশে একাকার হয়ে উঠেছিল ওর শরীর। প্রথম নারী সত্তার বিসর্জন হয়েছিল সেই সুঘ্রাণযুক্ত পুরুষের হাতে। আর এখন এই অন্ধকার চিলেকোঠায় আবারও স্যান্ডেলউড পারফিউমের সুঘ্রাণে মাতোয়ারা হয়ে ফোপাতে ফোপাতে এদিকে ওদিকে চোখ বোলাতে ওরু দেখল মানুষটাকে। অন্ধকারের মাঝে ট্রাউজারের পকেটে হাত গুজে নির্বিঘ্নে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে কৃতিক। কৃতিককে দেখতে পেয়ে ওরু চট করে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, আমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্যই বুঝি 1000 মাইল দূর থেকে বাড়ি বয়ে এসেছেন? কৃতিক কোনো প্রকার জবাব দিল না। কৃতিকের নীরবতায় ওরুর মস্তিষ্কটা টকবগিয়ে উঠল। ও দুকদম এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, কথা বলতে ইচ্ছে করছে না তাই তো? কৃতিক এবারও নিশ্চুপ। ওরু এবার পেছন থেকে কৃতিকের টি শার্টটা খামচে ধরে টেনে চেঁচিয়ে উঠে বলল, এতই যদি অপছন্দ আমাকে তাহলে ডিভোর্স দিয়ে দিলেই তো পারেন। শুধু শুধু কেন এভাবে নরক যন্ত্রণা দিচ্ছেন? কৃতিক এবার সিগারেটটা পায়ে পিষে ওর দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, কলেজের সাহসটা খুব বেড়ে গেছে দেখছে। এখন ডিভোর্স চার্জ শিখে গেছিস? ডিভোর্স শব্দটা উচ্চারণ করতে একবারও বুক কাঁপলো না তোর? এই কথার জন্য তোর কী হাল করবো আমি, সেটা একবারও কল্পনা করেছিস? কৃতিকের শান্ত মসৃণ অথচ প্রাণনাশককারী হুমকির ন্যায় ধারালো কথায় শুকনো ঢোক গেলে 2 কদম পিছিয়ে গেল ওরু। পেছাতে পেছাতে নির্হারা ব্যর্থ পাখির ন্যায় আহত কণ্ঠে বলল, আপনাকে ভালোবাসাটা যে এত যন্ত্রণার তা আগে জানা ছিল না আমার। কৃতিক ওরুর দিকে তাকিয়ে গভীর গলায় বলল, এতটুকুতে হাঁপিয়ে উঠেছিস? সারা জীবন আমার সাথে থাকবি কি করে তুই? ওরু ঠোঁট উল্টে অভিমানী কণ্ঠে শুধায়, এতদিন দূরে থেকে পড়াতেন আর এখন কাছে এসে পড়াচ্ছেন, কেন করছেন এমন? একটু ভালোবাসুন না। আমি আপনার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য চাতক পাখির মতো ছটফট করছি, আপনি কি বুঝতে পারেন না? কৃতিক এবার পায়ে পায়ে এগিয়ে এগিয়ে ওরুর গা ঘেঁষে দাঁড়ালো। দমকা হাওয়ায় ওরুর লম্বা চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে। খানিক বাদে বাদে উড়ে গিয়ে ঠাঁই নিচ্ছে কৃতিকের চওড়া বুকে। ওরুকে অবাক করে দিয়ে কৃতিক ওর চোরগুলো হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে তাতে নিঃশব্দে নাক ছোয়ালো। অতপর মুঠোপট্টি ওরুর চুলের সুবাসে লম্বা করে নিঃশ্বাস নিল কৃতিক। দুজনের নীরবতায় কিছুক্ষণ সেভাবেই অতিবাহিত হলো। পর মুহূর্তেই শুকিয়ে যাওয়ার তরুণ ওরুর বেরিয়ে আসা গলার বোনগুলোর দিকে নজর পড়তেই শক্ত হলো কৃতিকের চোয়াল। ও তৎক্ষণাৎ ওরুকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে গটগটিয়ে নিচে যেতে যেতে বলল, You deserve it. কাকঢাকা ভরে ঘুম ভেঙেছে সায়রের। সকাল সকাল ঘুম ভাঙার অভ্যাস না থাকলেও ইউএস এ বাংলাদেশের সময়ে তারতম্যের কারণে রাতে সেভাবে ঘুম হয়নি ওর। রাতে ঘুম না হলেও দুপুরের দিকে হয়তো দেখা যাবে ঘুমের জন্য চোখের পাতা খুলে রাখাই দায় হয়ে পড়েছে। তাই ঘুমে তলিয়ে যাওয়ার আগেই সকাল সকালে একটুখানি লেকের আশেপাশে হাঁটতে বেরিয়েছে সায়র। পিছনের সব অবশ্য ট্র্যাকস্যুট পরে কৃতিক আর অর্ণবও বেরিয়েছে, তবে ওদেরকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গিয়েছে সায়র। রাতে ঝড়ের তাণ্ডবে পুরো ব্যাকইয়ার্ড ভরে গিয়েছে কাঁচা আমে। মহলের চারপাশ থেকে সূক্ষ্ম হাতে সেই আম কুড়োচ্ছে বাড়ির কেয়ারটেকার মোকলেস চাচা। সেখানটায় মোড়া পেতে বসে আছে অ্যালিসা আর ক্যাথেলিন। ক্যাথেলিন ডিএসএলআর এর ক্লিকে কর্মরত মোকলেস চাচার ছবি ধারণ করাই ব্যস্ত, আর অ্যালিসা এটা ওটা প্রশ্ন করায়। মোকলেস চাচাও হাত চালাতে চালাতে বেশ উৎসুক হয়েই উত্তর দিচ্ছে অ্যালিসার প্রশ্নের। সায়র হাঁটতে হাঁটতে গেটের কাছে এগিয়ে এসে গেট খুলতে যাবে, তার আগেই কেউ একজন গেট খুলে হুড়মুড়িয়ে প্রবেশ করে বাড়ির ভেতরে। হুট করে প্রবেশ করায় দুজনে একজনের ঠিক মতো ঠাওর করতে পারেনি। অগত্যাই টাইম টেবিল মিলে যাওয়ায় আগন্তুক তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল সায়রের কোলে।
সায়রও সিনেমার হিরোদের মতোই দক্ষ হাতে ধরে ফেলল তাকে, ঠিক যেন বল না যে সেই বিখ্যাত পোজ। আগন্তুকের বিস্ময়ে বড় বড় হয়ে যাওয়া মার্বেলের মতো চোখের দিকে তাকিয়ে যেন কবি বনে গেল সায়র। হুট করেই সুর ধরে বলে উঠল, এই কাক ডাকা ভরে পদ ভুলে আমার মনে আভ্রয়ণ্য এসে উষ্টে খেয়ে পড়ে গেলে কে তুমি অবলা নারী। সায়রের কথায় বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল নীলিমা। তড়িঘড়ি করে পাগল লোকটার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে জামা কাপড় ঠিক করতে করতে নীলিমা বলল, কান খুলে শুনুন বদমাস পুরুষ, আমি মোটেও অবলা নারী নই, আর না আমি পথ ভুলে কোথাও উষ্টা খেয়েছি। বরঞ্চ আপনি এখানে খাম্বার মতো দাঁড়িয়েছিলেন, মহল্লায় নতুন মনে হচ্ছে, তাই নীলিমাকে চেনেন না। ইফটিজিং করতে আসলে না হাব্বাজানকে বলে এমন কেলানি খাওয়াবো যে সারা জীবনের জন্য এই মহল্লায় ঠিকানাই ভুলে যাবে। হ্যাঁ। গড়গড়িয়ে কথাগুলো শেষ করে একটা মুখ ঝাঁপে দিয়ে চলে গেল নীলিমা। সারা চোখ উল্টে ক্যাবলাকান্তের মতো বিড়বিড়িয়ে বলল, আশ্চর্য, বাঙালি মেয়েরা এত সেন্সিটিভ কেন? কি এমন বানালাম? মেয়ে তো নয় যেন ধানি লঙ্কা, আব্বাজানের ভয় দেখাই, আজীব। এতক্ষণে কৃতিকা আর অর্ণব এগিয়ে এসেছে গেটের কাছে। সায়রকে এভাবে একা একা কথা বলতে দেখে অর্ণব ওর কাছে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে ঠিক আছিস? সায়র ঠোঁট কামড়ে বলল, দোস্ত মেয়েটাকে দেখেছিস? পুরাই রাগিনী। অর্ণব ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, জেকে অরুতে আসক্ত আর আমার এলি আছে, তাই আমাদের মেয়েকে দেখিয়ে লাভ নেই দোস্ত। সায়র মাথা চুলকে শুকনো মুখে বলল, হ্যাঁ ঠিকই তো, তোমাদের বিয়ে বাসর সব শেষ আর আমি এখনো সিঙ্গেল। সায়রের কথার পাছে অর্ণব আবারও ভুল ধরে বলল, এবারও মিস্টেক, আমার বিয়ে হয়নি আর জেকের বাসর। সায়র চোখ ছোট ছোট করে কৃতিকের দিকে তাকিয়ে বলল, আমি ওকে বিশ্বাস করি না দোস্ত, ও যে অধৈর্য, সুযোগ পেলে গাড়ির মধ্যে বাসর সেরে ফেলতেও 2 মিনিট ভাববে না। আমাকে নিয়ে গবেষণাটা এবার বন্ধ করবি তোরা? কৃতিকের নাজেহাল অবস্থা দেখে সায়র অর্ণব ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে একই সুরে বলে উঠল, তুই কি আসলেই গাড়িতে? ওদের কথা বলার আর কোনো রূপ ফুসরত না দিয়ে হনহনিয়ে গেটের বাইরে চলে গেল কৃতিক। কৃতিক চলে যেতেই সায়র আর অর্ণব একজন আরেকজনের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল, জ্যাকে শালা সবকিছুতেই ফার্স্ট। কৃতিক গেট ছাড়িয়ে বাইরে বেরোতেই দেখতে পেল একটা সাদা টয়োটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে কৃতিককুঞ্জের দিকে উকিঝুঁকি দিচ্ছে অমিত। একসাথে একই ভার্সিটিতে পড়ায় সুবাতেই প্রথম দেখাতেই অমিতকে চিনতে পারল ও, তাই সহসা এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ল কৃতিক, অমিত আরিয়ান রাইট? অমিত তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে কৃতিকের দিকে হাত বাড়িয়ে বলল, চিনতে পেরেছো তাহলে? কৃতিক একটু ইতস্ত করে হাত মিলিয়ে বলল, তা আমার বাড়ির সামনে কি করছো? অমিত মৃদু হেসে বলল, তোমার বোনের জন্য ওয়েট করছিলাম, ও তো বাংলা একাডেমিতে যায় প্রতিদিন, তাই ভাবলাম আমি যেহেতু এই গলি দিয়েই যাচ্ছি ওকেও নিয়ে যাই। কৃতিক ভ্রু কুঞ্চিত করে অবাক হয়ে বলল, আমার বোন মানে? কেন, অরোরা তোমার বোন না? ওর কথার পেছন থেকে সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, গেল। অমিত একটু ঝুঁকে মাথা কাত করে শুধালো, কি গেল? অমিতের কথায় চোয়াল শক্ত হয়ে আসে কৃতিকের। কোনো মতে হাত দুটো মুষ্টিবদ্ধ রেখে নিজেকে সংবরণ করে তাতে দাঁত চেপেও বলে, অরোরা আজকে যাবে না, শরীর ভালো নেই ওর, তুমি যেতে পারো। অমিত আর কি বা করবে, হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গাড়ি নিয়ে তৎক্ষণাৎ প্রস্থান করে। অমিতের গাড়িটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃতিক কাউকে কল দিয়ে বলল, কৃতিককুঞ্জের সীমানা ছাড়ানোর আগে সাদা টয়টার টায়ার বরাবর গুলি করে দাও, যাতে করে সারা জীবনের এই বাড়ির সামনে দাঁড়ানোর সাহস না পায়। এতক্ষণ যাবৎ সবকিছুই পিছনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল সায়র আর অর্ণব। কৃতিকের শেষ কথাগুলো শুনে সায়র অর্ণবের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, দোস্ত তোকে বলেছিলাম না সকাল দেখি বাম চোখটা কেমন লাফাচ্ছে, দেখলি তো? অর্ণব চিবিয়ে চিবিয়ে বলল, তোর জীবনে নারী নামক প্যারার এন্ট্রি ঘটেছে, ওই জন্য লাফিয়েছে, এখানকার ঘটনার জন্য নয়। তাই ভুলভাল যুক্তি প্রদান করা বন্ধ কর, নয়তো জেকে বলে তোর জন্য চোখ ফেরানোর ব্যবস্থা করছি আমি। সায়র বিষয়ে ভ্রু কুচিত করে শুধালো, কি বলবি? বলবো তুই আবারও অরুর নাম মুখে নিয়েছিস। কথাটা শেষ করেই কপট হাসিতে প্রসারিত হলো অর্ণবের ঠোঁট। ওদিকে সায়র অর্ণবের দিকে তাকিয়ে রাগে কটমটিয়ে উঠে বিড়বিড়ালো, শালা মির্জাফর। গোধূলি বিকেলে সূর্যের ঝাঝা উত্তাপ কমে এসেছে কিছুটা। এখন পর্যন্ত পায়ের তলার মাটি লোহার টাওয়ার মতোই তেতে আছে, চারিদিকে নিস্তব্ধ। দুপুরের ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা।
শুনশান নীরবতার মাঝেই গলির মোড় থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে নেভি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। ভেজা টিস্যু দিয়ে কপালের অর্নিশ ঘামটুকুকে মুছা মাত্রই কৃতিকুঞ্জের কলিং বেল হাতে চাপল প্রত্যয়। আজ আর কোনো ফর্মাল পোশাকে নয়, মেরুন টি শার্ট আর ব্ল্যাক ডেনিমে হাজির হয়েছে সে। কাঁধে ল্যাপটপ ব্যাগ। বাংলাদেশে আসা তরুণ আমেরিকার আবহাওয়ার সাথে মিলিয়ে ডাই করা হালকা বাদামি চুলগুলোতে রুক্ষতা স্পষ্ট দৃশ্যমান। চোখের চশমাটা আঙ্গুল দিয়ে ঠেলে দরজার বাইরে দাঁড়িয়ে নিজের পছন্দের স্টাইলিশ চুলগুলোকে হাত বোলালো প্রত্যয়। অতঃপর অপেক্ষারত হলো সদর দরজা খোলার। এই উত্তপ্ত বিকেলে কিছুতেই কৃতিকুঞ্জে আসার ইচ্ছে ছিল না প্রত্যয়, কিন্তু কৃতিকের জরুরি তলবে না এসে আর উপায় কি? কৃতিকের সিদ্ধান্ত, এখন থেকে জেকে গ্রুপের বাংলাদেশি ব্রাঞ্চে নিয়মিত বসবে সে। তাই কোম্পানির প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়েই এই ভর দুপুরে ছুটে আসা। কৃতিক মালিক মানুষ, সে চাইলেই 1000 দিন দায়িত্ব ফেলে রাখতে পারে, কিন্তু প্রত্যয় তো আর সেই সুযোগ নেই। পুরো কোম্পানির দায়িত্ব তারই কাঁধে। বাংলাদেশ হোক কিংবা বিদেশে, অফিস তো তাকে নিয়মিতই করতে হবে। তার উপরে কৃতিকের ব্যক্তিগত একটা সাইডও পুরোপুরি প্রত্যয়ের দেখভাল করতে হয়। সেই হিসেবে প্রত্যয় ভীষণ ব্যস্ত একজন মানুষ। নিজের 1000 রকম দায়িত্বের কথা চিন্তা করতে করতে আবারও ভেজা টিস্যু দিয়ে কপাল মুছল প্রত্যয়। ঠিক তখনই ঝর্ণাত করে খুলে গেল সদর দরজা। নিজের ভাবনা থেকে বেরিয়ে প্রত্যয় সামনে তাকাতেই দেখল কালো চুড়িদার পরিহিত অনুকে, যে এই মুহূর্তে প্রত্যয়কে দেখে চোখ দুটো রসগোল্লা বানিয়ে দাঁড়িয়ে আছে। অনুর চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গেই চোখ দুটো খুব ছোট করে ফেলল প্রত্যয়। ধীর পায়ে সামনে এগোতে এগোতে ধারালো গলায় কথা ছড়ল তৎক্ষণাৎ। তোমার না বিয়ে হয়ে গিয়েছে কোন বুড়িওয়ালা আড়তদারের সাথে, খুব বড় লোক, পুরান ঢাকার নাম করা ব্যবসায়ী, তোমাকে অনেক ভালোবাসে, বাসর করো শেষ, তাহলে এখানে কি করছো? প্রত্যয় রক্তিম চোখের দিকে তাকিয়ে ঢকাত করে শুষ্ক ঢোকটা ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল অনু। অনুর পদচারণ অনুসরণ করে প্রত্যয় এগোতে এগোতে পুনরায় বলল, কোথায় সেই গোপদারি সুদর্শন পুরুষ? আমি একটু দেখি আমার অনুকে কে দিল এত সুখ। বিছানায় পারফরমেন্স কেমন ছিল সেটাও তো জানতে হয়। আমার জিনিসকে আমার আগেই উপভোগ করেছে। বুড়িওয়ালার লাগ আছে বলতে হয়। আমার অপরিচিতা যে বুড়িতে এত শান্তি খুঁজে পায় তা জানলে এত কষ্টে জিম করে আর বডি বানাতাম না, ট্রাস্ট মি। প্রত্যয়ের উল্টোপাল্টা কথা শুনে অনু মনে মনে বলল, রাগের চোটে ওনার মাথার তার ছিঁড়ে গিয়েছে, এক্ষুনি আইস ব্যাগ দিতে হবে। যেই ভাবা সেই কাজ। অনু ছোট গিয়ে ফ্রিজ থেকে আইস ব্যাগটা এনে প্রত্যয়ের মাথার উপরে রেখে দিল ভোঁদর। অনু ভয়ের চোটে গা ঢাকা দিতে চাইছে। ব্যাপারটা বুঝে আসতেই অনুর পিছনে পেছনে ছুট লাগালো প্রত্যয়। ওকে তাড়া করতে করতে চেঁচিয়ে প্রত্যয় বলল, অনুর বাচ্চা, তোমাকে আমি ছাড়বো না। আমাকে মিথ্যা বলার শাস্তি স্বরূপ মুখ সেলাই করে দেবো তোমার। তারপর তোমায় দেখিয়ে দেখিয়ে আন্টি মার্কা মহিলাদের সাথে প্রাট করব। তখন বুঝবে কেমন লাগে। ডান্ডাবাজ মহিলার দ্বারাও বলছি। কে শোনে কার কথা? অনু ছুটছে। একতলা পেরিয়ে দোতলায় করিডোর পেরিয়ে 3 তলা, তারপরে সোজা ছাদ। প্রত্যয়ও দমবার পাত্র নয়, এতগুলো মিথ্যে বলার শাস্তি আজ অনুকে দিয়েই ছাড়বে। তাই তো অনুর পিছনে ছুটতে ছুটতে ছাদে চলে আসা। দৌড়ে ছাদের শেষ মাথায় এসে আকস্মাৎ থেমে গেল অনুর পা। কোনো মতে পাঁচিলে হাত দিয়ে নিজেকে সামলে ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল অনু। দেখলো ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে হাঁটুতে হাত ভর করে হাঁপাচ্ছে প্রত্যয়। কয়েক সেকেন্ড হাঁপিয়ে নিজেকে একটু ঠিকঠাক করে অন্যদিকে তাকিয়ে রাগে গজগজিয়ে উঠে প্রত্যয় বলল, স্কুলে কি দৌড়ে কম্পিটিশন করতে নাকি? বাপ রে বাপ। অনু মুখ কাচুমাচু করে বলল, আপনি কেন তাড়া করছেন আমাকে? ওই জন্যই তো দৌড়ালাম। প্রত্যয় দ্রুত পায়ে এগিয়ে এসে অনুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, শাস্তি দেব বলে তোমার সাহস কি করে হয় আমাকে এতগুলো মিথ্যা কথা বলার? তোমার কি মনে হয় তুমি বলেছো আর আমি তোমার কথা বিশ্বাস করে বসে আছি? স্টুপিড মেয়ে, সব সময় প্রশ্রয় দিয়েছি, কথার প্রাধান্য দিয়েছি, তাই বলে যা খুশি তাই বলবে? আমার ইমোশন নিয়ে খেলবে? স্পিক আপ। অনুর কাজ ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল প্রত্যয়। প্রচণ্ড রেগে আছে। চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি অনুকে চোখ দিয়ে ভস্ম করে দেবে এই ভদ্র সভ্য ঠান্ডা মেজাজের ছেলেটা। তার উপরে মিথ্যে বলার দরুন অনুকেই দোষারোপ করছে বারবার।
তাই এই মুহূর্তে ভয়ে কুকড়ে গিয়ে নীরবে চোখে জল ফেলছে অনু। প্রত্যয় কান্নারত অনুর দিকে তাকিয়ে রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, তোমাকে আমি ম্যাচিউর ভাবতাম অনু, সবসময় বিশ্বাস ছিল তুমি সব কিছু ম্যাচিউরিটি দিয়ে হ্যান্ডেল করবে আমাদের সম্পর্কটাকেও, কিন্তু না, একটুখানি সাময়িক টানাপোড়নে তুমি আমাকে জাস্ট 1-2তে দূরে সরিয়ে দিলে। ইনিয়ে বিনিয়ে নিজের মিথ্যে বিয়ের কাহিনী শোনালে, তারপর বললে আমাকে ভুলে যান। হাউ সিলি! এটা কি বাংলা সিনেমা পেয়েছো? অনু ফোপাতে ফোপাতে সামান্য গলা উঁচিয়ে বলে, আসলে পরিস্থিতি। ফাঁকের পরিস্থিতি। ভালো কিভাবে বাঁচতে হয় নিজের বোনকে দেখে শেখো। কৃত্তিক ভাই এসেছে শব্দে কথা বলা তো দূরে থাক, অভিমানে ফিরেও তাকাচ্ছে না ওর দিকে, তবুও চুপচাপ সহ্য করছে মেয়েটা। কেন জানো? কারণ ও সত্যিকারে ভালোবেসেছে। সত্যিকারের ভালোবাসার পরিস্থিতি দোয়াই দেওয়াটা একটা অজুহাত মাত্র। ভালোবাসার যতটা সুখ ঠিক ততটাই যন্ত্রণা। এই মাত্রাত্মিক সুখ আর মাত্রাত্মিক যন্ত্রণা দুটোকে সয়ে নিতে পারলে তবেই না তুমি সত্যিকারে ভালোবেসেছ। কিন্তু আফসোস, তুমি এসবের কিছুই জানো না, কিছুই বোঝো না। শুধু একটু আবেগের বয়সে বলে দিয়েছ সারা জীবন আমার সাথে থাকবে। আর একসাথে থাকাটা কি এতটাই সোজা? ফাঁকির ম্যাচুরিটি। রেগে মেগে কথা শেষ করে হনহনিয়ে পিছু হাঁটে প্রত্যয়। সঙ্গে সঙ্গে পেছন থেকে ছুটে এসে ওকে শক্ত করে জাপটে ধরে অনু। অনুর কান্নারত তীব্র শরীরের ঝাঁকুনি পুরোপুরি অনুভব করতে পারছে প্রত্যয়। বৈশাখী বিকেলের উত্তাপের মাঝেও তৎক্ষণাৎ একটা নরম ভেজা অনুভূতিতে ছেয়ে গেল প্রত্যয়ের হৃদয় মন। এভাবেই কিছুক্ষণ সময় অতিবাহিত হলে চোখ দুটো খিচে বন্ধ করে রেখে নিজেকে কিছুটা সামলে নিয়ে নরম স্বরে প্রত্যয় বলে, সরি অনু, মাথা ঠিক ছিল না, তাই তোমাকে একটু বেশি বকে ফেলেছি, কেঁদো না। অনু প্রত্যয়ের পিঠে মাথা এলিয়ে দিয়ে এদিকে ওদিকে না সূচক মাথা নাড়িয়ে বলে, আমি সরি, খুব সরি। কোনো কিছু ভাবনা চিন্তা না করে আপনার সাথে নিজের সমস্যা শেয়ার না করে এভাবে এতগুলো মিথ্যা কথা বলে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরি করা আমার মোটেই ঠিক হয়নি। আমাকে কি ক্ষমা করা যায় না? শুধু একবার প্লিজ। যেখানে তুমি আমার কাছে অপরাধী নও সেখানে ক্ষমা করার প্রশ্ন আসছে কোথায় থেকে অপরিচিতা? অনু এবার চোখ তুলে তাকায় প্রত্যয়ের পানে, বোঝার চেষ্টা করে ওর কথার সারমর্ম। প্রত্যয় ঘুরে দাঁড়িয়ে অনুর চোখ মুছিয়ে দেয়, অতপর হিসিয়ে শুধায়, ক্যান ইউ ফিল ইট ডিয়ার? অনু হেঁচকি টেনে বলে ওঠে, কি ফিল করব? প্রত্যয় একই সুরে বলে, মাই লাভ, ইউ ফল ইন লাভ উইথ মি হার্ডলি, সেমলেসলি, ডেম্পারেটলি অ্যান্ড আনকনসিয়াসলি। ও প্রত্যয়ের কথায় অনু লজ্জায় মিলিয়ে যায়। লতানো তরুণ ন্যায় মাথাটা নুইয়ে ফেলে তৎক্ষণাৎই। প্রত্যয় অনুর চিবুকে হাত দিয়ে মাথাটা একটু তুলে বলে, আর যদি কখনো কিছু লুকিয়েছ তাহলে সত্যি সত্যি তোমাকে আর ক্ষমা করবো না আমি। অনু হেঁচকি তুলতে তুলতেই নাসূচক মাথা নাড়লে প্রত্যয়কে দু হাতে বাহু ধরে আগলে ধরে তপ্ত গমগমে চমৎকার আওয়াজে বলে, আমি তোমার হৃদয়ের গোপন থেকে গোপনীয় কথাটাও জানতে চাই অনু। হতে চাই তোমার সুখের সন্ধি আর দুঃখের পিছু টান। আমার নীড়ে তুমি সর্বক্ষণ ভালোবাসা অম্লান। বুড়িগঙ্গা পাড়ের নাতিশীতোষ্ণ বাতাসের সঙ্গে সঙ্গে তখনও ভেসে আসছিল বেসুরো দুটো গানের লাইন। আমার বেঁচে থাকার প্রার্থনাতে বিদ্ধ হতে চাই তোমার সাথে, অনেক খুঁজে তোমায় নিলাম চিনি ভালোবাসার এই দিনে। আলিশান মহলের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় আর বড় ঘরটাই থাকেন আজমেরি শেখ। এটা মূলত কৃতিকের বাবা জমশেদ জায়ানের ঘর ছিল। স্বামী সূত্রে এই ঘরের উত্তরাধিকারী এখন তিনি। আপাতত এই ঘরের কর্নারে যে দামি মখমলের ডিভানগুলো রয়েছে তাতেই মুখোমুখি হয়ে বসে আছে আজমেরি শেখ আর জায়ান কৃতিক। কৃতিক শেখ তখন থেকে বসে বসে পায়ের উপরে পা রেখে দোলাচ্ছে, দু আঙ্গুল দিয়ে বারবার কষে যাচ্ছে নিজের কপাল। মূর্তিমান কৃতিকের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন আজমেরি। কৃতিক দেশে আসার পরে এটাই তাদের প্রথম সাক্ষাৎ। কৃতিক কী বলতে এসেছে কিংবা কী বলবে সেই সবের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা না করেই নিজেই গভীর গলায় প্রশ্ন ছুড়লেন আজমেরি শেখ। এই ঘরে কেন এসেছো, কি চাই? কৃতিক নিজের বন্ধ চোখ জোড়া আকস্মাৎ খুলে ফেলল, অতপর শান্ত মসৃণ গলায় বলল, কি চাই সেটা আপনি ভালো করেই জানেন, তাহলে কেন করলেন এটা? কোন সাহসে ওরুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এলেন? ওরু ছাড়া পুরো দুনিয়াতে এখন আর আমার কেউই নেই। আপনি সেটা ভালোভাবেই জানতেন, তবু আমায় দ্বিতীয়বার একাকিত্বের যন্ত্রণায় ভোগালেন কেন? অ্যান্সার মি। আজমেরি থমথমে গলায় বললেন, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার গুরুজন হই।
কৃতিক এক পা অন্য পায়ের উপরে তুলে ডিভানে গা ছড়িয়ে বলল, হ্যাঁ তখন বটে, শাশুড়ি মা বলে কথা। আমি কারো শাশুড়ি নই। কৃতিক একটু তাচ্ছিল্য করে হেসে বলল, আপনি মানেন বা না মানেন, ওরও আমার। আপনি ভালো করে জানতেন ইউএসএ টু বিডি কেন, পৃথিবীর মধ্যে যে কোনো গর্তে গিয়ে লুকালেও ওরুকে আমি ঠিকই খুঁজে বের করতাম। শুধু টাইম ওয়েস্ট করলেন। আজমেরি শেখ দমে যাওয়ার পাত্রী নন, যথেষ্ট সুকৌশলী মহিলা তিনি। তাই এবার চোয়াল শক্ত করে কৃতিকের চোখে চোখ রেখে আজমেরি বললেন, আমি যা করেছি তোমার আর আরুর মান সম্মান বাঁচানোর জন্য করেছি। একবার ভেবে দেখেছো এই বাড়ির একমাত্র ছোট সাহেব তার সৎ বোনকে বিয়ে করেছে, এ কথা জানাজানি হলে তোমার পরিবারের এত বছরের ঐতিহ্য, নাম দাম, আভিজাত্য কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজের মানুষ তোমার দিকে তোমার চরিত্রে আঙ্গুল তুলবে, সেই সাথে আমার ওইটুকুনি মেয়ের দিকেও। আজমেরি শেখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামনের টি টেবিলে পাঞ্চ মেরে গর্জে উঠল কৃতিক। I don't care about this fucking সমাজ। আমার আত্মা যাকে চেয়েছে আমি তাকেই বিয়ে করেছে, তাকেই ভালোবেসেছি, আর তার সাথে বেড শেয়ার করেছে। দেখি কোন সমাজের সাহস আছে আমার অরুকে কটাক্ষ করার। যে সমাজ অরুর কিংবা আমার ফিলিংসের দিকে আঙুল তুলবে সে সমাজের নিয়ম ভেঙে দেব আমি। তাতে যদি আমি জায়নকৃতিক শেষ হয়ে যাই তবে তাই হব, তবুও অরুকে আমি এই জন্মে ছাড়ছি না। আজমেরি শেখের মুখের উপরে এক নাগাড়ে অনেকগুলো কথা ছুঁড়ে মেরে গটগটিয়ে বেরিয়ে যায় কৃতিক। যাওয়ার আগে পিছু ডেকে নির্লিপ্ত কণ্ঠে আজমেরি বলেন, যেদিন সন্তানের বাবা হবে সেদিন ঠিক বুঝবে আমি কেন এত সব করেছি। কৃতিক না ঘুরেই দাঁড়িয়ে বলল, আমার আর আপনার মেয়ে টিএনএ আর যাই হোক দুশ্চরিত্র অধিকারী হবে না। অ্যাজ এ প্যারেন্ট দ্যাটস এনাফ ফর মি। পরক্ষণেই কি ভেবে যেন ঘুরে দাঁড়িয়ে কৃতিক বলে, আর হ্যাঁ, অনুপ্রত্যয়ের বিয়ের আগ পর্যন্ত আপনার ভাইয়ের পরিবার কিছুতেই যাতে কৃতিককুঞ্জ ত্যাগ না করে। পুরো বিয়ের ওকেশনে তার আমার স্পেশাল গেস্ট। কৃতিক যখন কথাগুলো বলছিল তখন ওর ঠোঁট ভেঙে বেরিয়ে আসছিল সামান্য রহস্যময়ী ক্রূর হাসি। কৃতিক স্থান ত্যাগ করে চলে যেতেই তীরের ছিল মতো এক ভ্রু উঁচিয়ে আজমেরি শেখ কট মটিয়ে বললেন, কিয়ারা রোজাকিও কি যে ফেয়ে এমন ছন্দের ছেলে জন্ম দিয়েছিল কে জানে, এ নিশ্চয়ই ব্রিটিশদের বংশভূত। কৃতিকের উপরে রাগ ঝাড়তে গিয়ে একটা কথা মিস করে গিয়েছেন আজমেরি শেখ। মাত্র সেটা মস্তিষ্কে বিট করতেই তিনি অস্ফুট স্বরে বললেন, অনুয়ার প্রত্যয়ের বিয়ে মানে কি বলে এই ছেদর ছেলে? আমার মেয়েগুলো কি ওর খেলার পুতুল নাকি? না না, এক্ষুনি ওর এসব কৌশলী পরিকল্পনা বন্ধ করতে হবে। আজমেরি শেখ রেগে মেগে ডিভান ছাড়লেন, তারপর দ্রুত পায়ে হাঁটা ধরলেন কৃতিককে অনুসরণ করে। করিডোরের এক মাথা থেকে ও মাথায় কোথাও কৃতিক নেই। অগত্যই হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। আজমেরি শেখ যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশেই সিঁড়িঘরের ওঠার রাস্তা। ঠিক সেখান থেকেই কিছু অযাচিত আওয়াজ কর্ণকুহরে পৌঁছালেন। তড়িৎ গতিতে চোখ ঘোরালেন তিনি। মরচে যাওয়া আবছা আলোতে দেখলেন অন্ধকারের সিঁড়িতে বসে বসে ফোপাচ্ছে অনু। পাশেই বসে আছে প্রত্যয়। অনু কাঁদছে দেখে বারংবার ওর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে প্রত্যয়। অনুর মাথায় হাত বোলাতে বোলাতে আদরে আওয়াজ ভেসে এলো প্রত্যয়ের দিক থেকে, এত কাঁধে কেউ মাথা ব্যথা করবে তো জান, আর বকবো না, সরি তো। এই যে দেখো কানে ধরছে, গাঢ় হয়েছে আমার। আমার অনু, আমার ময়না পাখি আর কাঁদে না। পরক্ষণেই আবারও নিজের বলিষ্ঠ হাতের পিঠ দিয়ে অনুর দু কপল মুছে দিয়ে প্রত্যয় বলল, আজমেরি শেখ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অনু আর প্রত্যয়ের দৃষ্টিগোচর হবার আগেই দ্রুত চলে এলেন সেখান থেকে। তখন মাঝরাত, বাইরে পূর্ণিমা। রাতের আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোতে ভেসে যাচ্ছে কৃতিককুঞ্জের সুবিশাল মহল। রূপার বার্তার মাত্রই রুম থেকে বেরিয়েছে অরু। মা নাকি ওকে ডেকে পাঠিয়েছে। গত দুদিনের মামের উপদ্রব কমেছে খানিকটা। সে আপাতত রেজাকে নিয়ে হসপিটালে রাত্রি যাপন করছে। আর রূপা মামির মতো এত ভেজাল করে না, তাই রূপাকে খুব বেশি বিরক্তও লাগে না অরুর। এই জন্যই তো রূপার কথা মতো সহসা রওনা হয়েছে মায়ের ঘরের দিকে। কিছু দূর গিয়ে করিডোরের মাঝপথেই আটকে গেল অরুর পা। দেখলো অন্য পাশ দিয়ে অনুও বের হয়ে এসেছে। অন্যকে শুকনো মুখে এগিয়ে আসতে দেখে অরু তাড়াহুড়ো করে ওর কাছে গিয়ে শুধালো, কিছু কি হয়েছে আপা? মা আমাকে হঠাৎ ডেকে পাঠালো যে? অনু ঠোঁট উল্টে জবাব দেয়, জানি না রে,
আমাকেও ডেকে পাঠিয়েছে। সত্যি করে বল ওরু, কৃত্তিক ভাইয়ার সাথে কিছু করিসনি তো? অরু বিরক্ত কণ্ঠে বলে, আপা উনি এসেছে থেকে আমার মুখের দিকে অবধি ভালো করে তাকাচ্ছে না, কথা বলা দূরের থাক। অনু বলল, ভাগ্যিস মামি নেই, থাকলে এটাকে তিল থেকে তাল বানিয়ে হাজারটা অপবাদ জুড়ে দিত। অরু অন্যমনস্ক হয়ে গেল। মনে মনেই ভাবল, হতেও তো পারে মামির কথাই ঠিক, জায়ান্ট কৃতিক এখন আর আমাকে ভালোবাসে না। এখন আর আমি আগের মতো গোলগাল নেই, শুকিয়ে গিয়েছি অনেক। তাই হয়তো উনি আমার সৌন্দর্যে আকর্ষিত হচ্ছেন না, ভালো লাগছে না আমাকে আর। ভাবনার মাঝপথে অনু আচমকা ধাক্কা দিল অরুকে। অরুর ভ্রম কেটে গেলে গলা খাদে নামিয়ে অনু বলে, এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চল। আর হ্যাঁ, কিছু করার কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখ। মা তো একটু বলবেই, ওসব মনে রাখার দরকার নেই, কেমন? অরু অনুর মাথায় নাড়িয়ে সায় জানিয়ে অনুর আঁচল ধরে পেছনে পেছনে এগিয়ে গেল। মা আসবো? আজমেরি শেখ হাতের বইটাকে রেখে ঘুরে তাকালেন। পাওয়ার চশমায় স্পষ্ট দেখতে পেলেন ফুটন্ত কলির মতো দুই মেয়েকে। একজনের পরনে লাল টুকটুকে চুড়িদার, আরেকজনের পরনে কালো। আমেরিকা থেকে আসার পরের দিনগুলোতে যেমন বিষণ্ণ মলিন মুখশ্রীতে ঢাকা পড়ে থাকতো স্নিগ্ধ চেহারাটা, এখন এই মুহূর্তে তার উপস্থিতি নেই বললেই চলে। যদিও অরুকে কাহিল দেখাচ্ছে, তবুও কোথাও একটা লাবণ্যের আভা ফুটে উঠেছে ছোট্ট মুখটায়। মেয়েদেরকে এক নজর পরখ করে আজমেরি শেখ বইয়ের পাতা উল্টাতে উল্টাতেই গম্ভীর গলায় বললেন, হ্যাঁ এসো। অনু ভিতরে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে মা, শরীর খারাপ করছে তোমার? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? মায়ের কথায় রহস্য ছেদ করার ক্ষমতা নেই অনুর। অগত্যাই শুষ্ক ঢোক গিল ও জিভ দিয়ে অদর ভিজিয়ে বলল, ঠিকই তো আছি মা। আজমেরি শেখ আর কথা ঘোরালেন না, স্পষ্ট আওয়াজে বললেন, প্রত্যেক পরিবারের সাথে কথা বলা হয়েছে, ওরা কাল সন্ধ্যায় আসবে। দুই বোন সেজে গুজে রেডি থাকবে। আমি তো আর জায়ান্ট কৃতিকের না যে পরিবার সমাজ এসবের বাইরে গিয়ে যা ইচ্ছে করব। যা হবে দুই পরিবারের সম্মতি এবং সকল রিচুয়াল মেনে হবে। আজমেরি শেখের কথায় অরুর মুখটা চুপসে গেলেও আনন্দে পুলকিত হয়ে ওঠে অনুর হৃদয়। সকল আশা ভরসা বিসর্জনে দেওয়ার পরেও এ যেন মেঘনা চাইতেই জল। ও পারছে না খুশিতে চিৎকার দিয়ে লাফিয়ে উঠতে, কারণ সেটা ওর ধাঁচে নেই। তাই চুপচাপ মায়ের কথায় মাথা কাত করে সম্মতি জানালো অনু। এবার যেতে পারো। আজমেরি শেখ যাওয়ার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গেই দুই বোন বাইরের দিকে অগ্রসর হয়। ঠিক তখনই পুনরায় অরুকে ডেকে ওঠেন তিনি। মায়ের ডাকে অরু পিছে তাকালে একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে আজমেরি বললেন, তোমার স্বামীকে বলবে সে যত সময়ে মেহমানদের সামনে উপস্থিত থাকতে। আমরা সামাজিক জীব, তো তাই এসব আতিথেয়তাদের আমাদের পালন করতে হবে। খেয়াল রাখতে হয় অতিথিদের সর্বোচ্চ আপ্যায়নের। তাই কালকের দিনটা অন্তত ভালো একটু ভদ্রভাবে নিচে নামে। কেন যেন মায়ের তিক্ত কথাগুলোকে আজকে বেশ মনে ধরল ওর। ইচ্ছে তো করছে উড়ন্ত পাখির ন্যায় উড়ে উড়ে ডানা ঝাপটাতে। এই প্রথম কৃতিকার ওর সম্পর্কটাকে মুখ দিয়ে উচ্চারণ করলো মা। তার মানে কি একটু একটু করে সম্পর্কটাকে স্বাভাবিক হচ্ছে মায়ের কাছে? এর চেয়ে খুশির আর কি হতে পারে? আজ অনেকগুলো দিন পরে হয়তো ওরও একটু ঘুমাতে পারবে, যাকে বলে সত্যিকারের ঘুম। ওইদিকে ঘুম নেই অনুর চোখে। কি বললো মা এটা? এত তাড়াতাড়ি কি মনে করে এইসব মেনে নিল মা? এটা কি আসলেই সত্যি নাকি স্বপ্ন? ঘুম ভেঙে গেলে যদি সব মিথ্যে হয়ে যায় তখন? অযাচিত ভয়ের সত্যতা যাচাই করার জন্য নিজের শরীরে নিজেই চিমটি কাটলো অনু। আউচ! ব্যথা পেয়ে তড়াক করে উঠে বসলো ও। মনে মনে বলল, সবই ঠিক আছে, কোনো কিছু স্বপ্ন কিংবা ভ্রম নয়। কিন্তু রেজা ভাই আর মামি জানলে কি অশান্তিটাই না করবে কে জানে। মাকে না আবার কথা দিয়ে পিষ্ট করে ফেলে, তখন তো আমারই কষ্ট হবে। হে উপরওয়ালা, যা হওয়ার তা যাতে ভালোই ভালোই হয়, নয়তো মায়ের কষ্ট আমি দেখতে পারবো না, কিছুতেই না। নিশুতি নিস্তব্ধ শোনশান তমচ্ছানো রাত। ওরু গভীর তলিয়ে আছে ঘুমের। দক্ষিণের জানালাটা হাট করে খোলা, সেটা থেকে বুড়িগঙ্গার পরের শাঁসা আওয়াজ ধরে বাতাস ভেতরে আসছে। অদূরে লঞ্চের হুইসেল বাজছে, হয়তো শেষ রাতে ঘাটে ভিড়েছে, তাই ঘুমন্ত যাত্রীদের জানান দিচ্ছে এই তীক্ষ্ণ আওয়াজ।
লঞ্চের তীক্ষ্ণ আওয়াজে ঘুমের খুব একটা অসুবিধা না হলেও সিগারেট পোড়া উৎকণ্ঠা গন্ধ দম বন্ধ করে আসছে ঘুমন্ত অরুর। মনে হচ্ছে কেউ নাকের কাছে এসে সিগারেট ধরিয়েছে, যে সেই সিগারেট না, বিদেশি ব্র্যান্ডের কোন একটা সিগারেট, যার দরুন গন্ধটাও তীক্ষ্ণ, ঘুমের মাঝেও কেমন মস্তিষ্কে গিয়ে লাগছে। বাইরের হিমেল হাওয়ায় সেই গন্ধ দূর করতে পারছে না। বেশ কিছুক্ষণ ঘুমের তালে হাঁসফাঁস করে শ্বাস নিতে না পেরে অবশেষে লাফিয়ে উঠে বসল অরু। বাইরের চাঁদের আলোতে আলোকিত ঘর, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো রুমে কেউ নেই, অথচ সিগারেটের গন্ধটা এখনও বর্তমান। নিজের মনের ভয় আর সন্দেহ কাটাতে উঠে গিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালালো অরু। রুম জুড়ে ফকফকে আলো রোশনি ছড়িয়ে পড়তেই অরু দৃষ্টিগোচর হলো মিয়ে যাওয়া ধোয়ার কুণ্ডলী। দেখে মনে হচ্ছে এখানে একটু আগেও কেউ ছিল, কিন্তু কে? এত রাতে নিজের ঘুম বিসর্জন দিয়ে কে আসতে পারে এই রুমে? ভাবনায় পড়ে গেল অরু। তবে ভাবনার ঘনীভূত হওয়ার আগেই চোখের পাতা ভার হয়ে এলো ঘুমে। অরু আর দাঁড়িয়ে থাকতে পারল না, তৎক্ষণাৎ গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। ঘুমে তলিয়ে যেতে যেতেই ভাবলো, যে থাকার থাকুক, জায়ান্ট কৃতিক বাড়িতেই আছে, কেউ আমার কিছু করতে পারবে না। আফটার অল হি ইজ মাই সুপার হিরো। আজ আর একাডেমিতে যাওয়া হলো না অরুর। সন্ধ্যায় মেহমান আসবে, তার উপরে এখনও কৃতিকের বন্ধুরা আছে, তাই বাড়িতে অনেক কাজ। সকাল সকালই টেলিফোন করে নীলিমাকে জানিয়ে দিয়েছে অরু। বলেছে সন্ধ্যাবেলায় যাতে শাড়ি টাড়ি পরে নীলিমাও চলে আসে, তাহলে একসাথে সেলফি তোলা যাবে। নীলিমাও বেশ উৎসুক হয়ে সায় জানিয়েছে অরুর কথায়। অবশেষে অনু আবার বিয়ে হতে যাচ্ছে, ওদের খুশির যেন কোনো সীমাই নেই। নীলিমার সাথে কথা শেষ করে অরু খাবার টেবিলে আসলে আজমেরি শেখ বললেন, তা বলা হয়েছিল। তাকে বলতে মা কৃতিককে বুঝিয়েছে। ব্যাপারটা মাথায় আসতেই অরু দৌড়ে সিঁড়ি ভেঙে ওপরে যেতে যেতে বলল, এক্ষুনি বলে আসছি মা, তাড়াহুড়োয় ভুলে গিয়েছিলাম। অরু যখন উকি ঝুঁকি দিয়ে কৃতিকের রুমে প্রবেশ করলো, তখন সেই 8 বছর আগের মতোই অনুভূতি হচ্ছে ওর মনে। মনে হচ্ছে এই বুঝি উঠে সে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিবে কৃতিক, তারপরে দাঁত খিচিয়ে বলবে, আমার রুমে কি চাই? অথবা হিতে বিপরীতও হতে পারে, না উঠেই হাতের ইশারায় ডেকে বলতে পারে, এখানে বস, তোকে দেখবো। মনের মাঝে বাসা বাঁধা তখনকার যমরাজ যে এখন হৃদয়ের পৃথ্বীরাজ হয়ে যাবে কে জানতো। অতীতের কথা মনে করে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে রুমের মাঝে এগিয়ে যায় অরু। বেলা প্রায় 11টার কাছাকাছি, অথচ এখনও উদম শরীরে উপর হয়ে ঘুমাচ্ছে কৃতিক। কোমর অবধি টানা কমফোর্টার ছাড়িয়ে তার ভি শেপ পৃষ্ঠদেশ, পৌরশালী বাহু, ফর্সা পিঠের ইতিউতি রাজত্ব গেড়ে বসা কুচকুচে কালো তিল, সবকিছুই দৃশ্যমান অরুর চোখে। সেদিকে তাকাতেই যেন ঘোর লেগে আসে, জাগ্রত হয় অবাধ্য নারী সত্তা। তাই বেশিক্ষণ না তাকিয়ে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে রিনরিনিয়ে আওয়াজে ডাকলো অরু, শুনছেন? কথা ছিল, কাজের কথা। কৃতিকের কোনো হেলদোল নেই, অথচ অরু একইভাবে ডাকলো বেশ কয়েকবার। পরক্ষণেই মনে মনে বলল, আমি জানি সজাগ থাকলেও সাড়া দেবেন না আপনি, আমারই ভুল, আগ বাড়িয়ে ডাকতে এসেছি। অরু যখন বিরক্ত হয়ে গাল ফুলিয়ে চলে যাচ্ছিল, তখনই আওয়াজ ভেসে আসে কৃতিকের। সকালের হাসকি টোনে কৃতিক বলে, চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি শুধুই তুই। অরু তরতরিয়ে এগিয়ে এসে শুধালো, কি বললেন? কৃতিক এবার ঘুমের ঘরে শুলো। বালিশের পাশ থেকে মোবাইলটা কুড়িয়ে চেক করতে করতে বলল, নাথিং। কি বলতে এসেছিস সেটা বল। অরু চোখ মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে বলে, আজ প্রত্যয় ভাইদের বাড়ি থেকে মেহমান আসবে, মা বলেছে আপনাকে উপস্থিত থাকতে। কৃতিক ফোন স্ক্রল করতে করতে বলল, রাতে ঘুমাতে পারিনি, পার্টি অফিসের পুনর্মিলনীয় ঘুমের জন্য ক্যান্সেল করেছে। সারাদিন ঘুমাবো, সন্ধ্যা ডেকে দিস, ঘুম হলে চলে আসবো। অরু কঠিন গলায় বলল, বাড়ির জামাইদের এইসবে থাকতে হয়, আর আপনি বাড়ির ছোট জামাই। ও তাই? আমি বলছি কৃতিককুঞ্জের জামাই, আগে তো জানা ছিল না। হ্যাঁ তাই তো। কথায় কথায় কৃতিক খেয়াল করলো অরু সেই তখন থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে কথা বলছে। কাহিনী ধরতে না পেরে কৃতিক ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো, আমি তোর শ্বশুর না ভাসুর? এভাবে অন্যদিকে তাকিয়ে কথা বলছিস কেন? অরু চোখ মুখ খিচিয়ে বলল, দয়া করে কিছু পড়ুন। কৃতিক নির্বিকার ভঙ্গিতে বলল, এমন ভাব করছিস যেন এর আগে তুই আমাকে আন্ড্রেস দেখিস নে। আমি তো প্যান্ট। থাক। কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠল অরু। তৎক্ষণাৎ রুম ত্যাগ করতে করতে দাঁত কিড়মিড়িয়ে বলল, নির্লজ্জ বেহায়ের লোক, এই রুমে এসে আমার ঘাট হয়েছে।
সন্ধ্যা হতেই হ্যাজাক আর ল্যান্টানের আলোতে সেজে উঠেছে কৃতিককুঞ্জ। চারিদিকে উৎসবমুখর পরিবেশ, মূলত কৃতিকের বন্ধুরাই মাতিয়ে রেখেছে সবকিছু। সারারাজকে ফটোগ্রাফার, এদিকে সেদিকে যেখানে যা পাচ্ছে তারই ছবি তুলে নিচ্ছে ও। অ্যালিসা ব্যস্ত সময় পার করছে অনুকে সাজাতে। পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় ফুল পরানোর চেষ্টা করছে ক্যাথলিন। আজ বাঙালি নৃত্যের মতো 3 পিস পরেছে সে। রুমের কোথাও ওরুকে দেখান যাচ্ছে না। মেয়েটা সাজেও নি। কৃতিক এখনও ওর সাথে ঠিকভাবে কথা বলে না, চোখে চোখ রেখে তাকায়ও না। ওই জন্যই সাজগোজ করার ইচ্ছেটাও মরে গিয়েছে। কিন্তু অ্যালিসা তো মোটেও কথা শোনার পাত্রী নয়। ঠিকই কোথা থেকে যেন ধরে এনে ওরুকে সাজাতে বসিয়েছে। মেহমান এসেছে এই তো কিছুক্ষণ। ঘরোয়া আয়োজন, ছোটোখাটো আংটি বদল যাকে বলে, তাই মেহমানের সংখ্যাও কম। প্রত্যয়ের খুব ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তেমন কেউ আসেনি। অতিথিদের কিছু সময় পরেই প্রত্যয় নিজেও এসেছে, পুরোপুরি ফর্মাল স্টাইলে। অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক কোট আর ব্ল্যাক রিস্ট ওয়াচে তাকে মারাত্মক সুদর্শন লাগছে। প্রত্যয়ের কোলে তার বড় বোনের পিচ্চি মেয়ে অন্ত। অন্তকে কোলে নিয়েই ভেতরে প্রবেশ করে আজমেরি শেখকে সালাম জানালো প্রত্যয়। আজমেরি শেখ হাসিমুখে সালাম গ্রহণ করে প্রত্যয়কে বসতে বলল। মোখলেস চাচাসহ বাড়ির অন্য ভৃত্যরা অতিথি সমাদরেই ব্যস্ত। অন্যবার অ্যালিসা অতিথিদের সাথে টুকটাক কথা জমিয়েছে, সারা সকলের ভিডিও ধারণ করছে। ঠিক সেই সময় অনুকে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামছে অরু আর ক্যাথলিন। কটকটে গাঢ় মেরুন রঙের হাফ সিল্ক শাড়ি আর হাত ভর্তি রেশমি চড়ি পরিহিত অনুকে চেনাই যাচ্ছে না এখন। দেখতে অপরূপ লাগছে। হুট করেই মনে হচ্ছে সিনেমার মেইন ক্যারেক্টারের এন্ট্রি হয়েছে। সবার চোখ অনুর দিকে। অন্তকে চকলেট দিতে দিতে প্রত্যয়ও 2-1বার আর চোখে দেখে নিল অনুকে। অরুও আজ শাড়ি পরেনি, সিকোয়েন্স 3 পিস পরেই অনুকে নিয়ে নামছে সে। নিচে এসে অনুকে বসানো হলো প্রত্যয়ের পাশে। ভালোবাসার বিয়ে দেখা দেখি কিছু নেই, ডিরেক্ট আংটি বদল হলেই চলে। তবুও আজ মেটাতে সবাই একটু একটু করে দেখে নিল হবু বউকে। একজন মাত্র মানুষ যিনি অনুর পাশাপাশি। উঠে এসে অরুকেও চিবুক তুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তিনি হলেন প্রত্যয়ের বড় ফুপি। ওরও বুঝলো না ওকে এভাবে দেখার কি আছে, তবে সেরকম কিছু মনেও করলো না। সবাই যখন অনু আর প্রত্যয়কে নিয়ে মেতে আছে, তখন ওর দিকে এগিয়ে আসছেন আজমেরি শেখ। কিছুটা রাগান্বিত হয়ে গলা খাদে নামিয়ে শোধান, তোমার স্বামী কোথায়? ওরু থতমত খেয়ে উপরের দিকে আঙ্গুল উঁচিয়ে কিছু বলবে, তার আগেই দেখা গেল সিঁড়ি দিয়ে নামছে কৃতিক। চোখে মুখে এখনও ঘুমের রেশ, এলোমেলো চুল, পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, পায়ে স্লিপার, হাতে আইপ্যাড। সেভাবেই অতিথিদের সামনে চলে এলো কৃতিক। আজমেরি শেখ কৃতিককে দেখে অরুকে চোখ রাঙিয়ে চলে গেলেন, আর অরু সেখানেই দাঁড়িয়ে কপাল চাপড়াতে থাকলো। এ কি স্বামী কপালে জুটলো তার? রাইট বললে লেফটে যাবে, তো লেফট বললে রাইটে। ঘাটতারামিরও তো একটা সীমা থাকা দরকার। কৃতিক সবার সামনে আসতেই প্রত্যয় দাঁড়িয়ে ওকে বসতে পড়ল। কৃতিকও গিয়ে একটা সিঙ্গেল সোফার উপরে বসে পড়ল। ওকে দেখে প্রত্যয় 15 বছরের কাজিন ফট করেই বলে উঠল, ভাইয়া আপনি দেখতে পুরাই রণবীর কাপুরের মতো, এলোমেলো চেহারায়ও হট লাগছে। প্রত্যয়ের ফুপি তৎক্ষণাৎ মেয়েকে থামিয়ে দিয়ে বলল, চুপ করবে তুমি, ইউ হ্যাভ নো ম্যানার্স। কৃতিক ইতস্ত কণ্ঠে বলল, ইটস ওকে, ছোট মানুষ বুঝতে পারেনি। সায়র মিনমিনিয়ে বলল, নিজে একটা ছোট মেয়ের জন্য দিওয়ানা হয়ে ঘুরছে, আর এখানে আদি খাতা দেখানো হচ্ছে। ঢোং চত্বসব। সবার সব টক শোতে ইতি টেনে অবশেষে ছোট মোটো করে আজমেরি শেখ অনু আর প্রত্যয়ের আংটি বদলের ঘোষণা করেন, এবং সবাই হই হুল্লোড়ে ওদের আংটি বদলটাই হয়ে যায়। দুই পরিবারের সম্মতি সাপেক্ষে 1 সপ্তাহ পরে ঠিক করা হয় বিয়ের 3 তারিখ। এঙ্গেজমেন্ট মানে একটা নতুন অধ্যায়ের সূচনা, দুজনাকে নতুন করে চিনতে শুরু করা, অনেকটা কাজ থেকে আর অনেকটা আন্তরিকতা দিয়ে। তাই মেয়ে আর জামাইকে একটু প্রাইভেসি দিয়েছে সবাই। আলাদা কথা বলার জন্য ওদের ছাদে পাঠানো হয়েছে, আর নিচে আপাতত সবাই মিষ্টি মুখ করায় ব্যস্ত। প্রত্যয়ের ফুপি আজমেরি শেখের মুখে একটুখানি মিষ্টি পুড়ে দিয়ে হাসি মুখে বললেন, আপা আমাদের তো আরও একটা আবদার বাকি রয়ে গেল। আজমেরি শেখ খানিকটা উৎসুক হয়ে শুধালেন, কি আবদার বলুন না। আমাদের আরও একজন ছেলে আছে, প্রত্যয়ের চাচাতো ভাই, ওর নাম অমিত, নাম করা নোবেলিস্ট। কিছুদিন আগে ছোটোখাটো একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখে আজ আসতে পারিনি। ও আসলে আপনার ছোট্ট মেয়ে খুব পছন্দ করে। অনু আর প্রত্যয়ের কথা করার আগে থেকেই অরুর কথা বলা বলি করছি আমরা।
ছেলেটা অবশেষে কাউকে পছন্দ করেছে, তাই আবদার না করে থাকতে পারিনি। এখন আপনাদের মতামত? প্রত্যয়ের ফুপির কথা শেষ হতেই ঘর শুদ্ধ সবাই বিব্রত চাহনি নিক্ষেপ করলো কৃতিকের পানে, যে এতক্ষণ যাবৎ আইপ্যাড স্ক্রল করছিল, কিন্তু এই মুহূর্তে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনিতে চেয়ে আছে এক কোণে কাজুমাজু হয়ে দাঁড়িয়ে থাকা অরুর দিকে। অরু নিজেও এমন প্রস্তাবে হতভম্ব, কিন্তু আপাতত ওর ভয় করছে, ভীষণ ভয়। কৃতিক না আবার বড় সড়ো ঝামেলা বাঁধিয়ে বসে। চারিদিকে এমন থমথমে হয়ে আছে দেখে প্রত্যয়ের ফুপি একবারই কিছু বলতে যাবেন, তার আগেই মুখের উপর থেকে কথা কেড়ে নিয়ে শান্ত স্বরে কৃতিক বলে, ওরু যে ভার্জিন না সেটা আপনার ভাতিজা জানে তো? কি? হতবিম্ব হয়ে গেলেন প্রত্যয়ের ফুপি। এইটুকু মেয়ে ভার্জিন না, তাও আবার এসব গোপনীয় কথা সবার মাঝে বসে বলছে তারই সৎ ভাই? কৃতিক চারিদিকে একবার চোখ বোলালো, অতঃপর উঠে গিয়ে সবার উদ্দেশ্যে বলল, এনজয় ইউর কোয়ালিটি টাইম। সবাইকে বিদায় জানিয়ে উপরে যেতে যেতে সবার সামনে অরুকে ডেকে কৃতিক বলল, ওরু এক্ষুনি উপরে আয়, এক্ষুনি মানে এক্ষুনি। অরু রুমে পা রাখার সঙ্গে সঙ্গে ওকে হ্যাচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে মারল কৃতিক। শরীরের শক্তি ক্ষীণ, তার উপরে এভাবে ছুঁড়ে মারাতে মারাত্মক ব্যথা পেল অরু। কৃতিকের সেদিকে কোনো খেয়াল নেই। গত কয়েকদিনের রাগ হিংস্রতা সব একসাথে হয়ে মস্তিষ্কে জমা হয়েছে ওর। চোখ দুটোতে ভর করেছে রক্তিম তেজক্রিয়তা, কপালের সবটা রগ ফুলে উঠেছে। ওরও নিজেকে সামনে উঠে দাঁড়ালো। ও বুঝতে পারলো না ও দোষটা কোথায়, তাই ঝাঁঝিয়ে উঠে বলল, সমস্যা কি আপনার? যখন ইচ্ছে মারছেন, যখন ইচ্ছে অবহেলা করছেন, যখন ইচ্ছে কাছে টেনে নিচ্ছেন, কেন? কি করেছি আমি? কৃতিক জোর করে শক্ত হাতে ওর ঠোঁটের লিপস্টিক ঘষে মুছতে মুছতে বলল, কতবার বলেছি আমি অন্য কারোর সামনে সাজবি না, কথা শুনিস নে। আমি মাত্র একটা মাস ধরেছিলাম, এর মধ্যে অন্য নগর ছুটিয়ে ফেলেছিস। তারা এখন আমার বউয়ের জন্য আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তোকে আজ আমি কি করব নিজেও জানি না। ওরও কৃতিককে দু হাতে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, কি করবেন আপনি? আমাকে মেরে ফেলবেন? মারুন, কাটুন, যা ইচ্ছে করুন। আপনার জন্য এমনিতেই আধমরা হয়ে আছি আমি, অথচ আপনাকে দেখুন কষ্ট দিয়েই যাচ্ছেন। তো দিয়েই যাচ্ছেন, কেন দিচ্ছেন তার কোনো উত্তর নেই। কি দোষ আমার বলুন? কেন এমন করছেন? কেন? আবারও কৃতিকের শক্ত বুকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল ওরও। এবার আর নিজের কোটটাকে সংবরণ করতে পারল না কৃতিক। ওর হাত দুটো নিজের মুঠোয় পুড়ে গলা ছেড়ে চিৎকার করে বলল, বিকজ আই লাভ ইউ ড্যাম ইট। কৃতিক এত জোরেই কথাটা বলেছে যে ওর গর্জন প্রতিধ্বনিত হচ্ছে মহলের প্রতিটি দেয়ালে। সেই সাথে হলরুমে বসা সকলেই লাফিয়ে উঠেছে এমন গর্জনে। ওর নিজেও এই মুহূর্তে থরথরিয়ে কাঁপছে। কৃতিক নিজের দাঁতে দাঁত পিষে ওর মুখের কাছে মুখ এনে বলল, ইচ্ছে তো করছে মেরে নরম তুলতুলে গালগুলো রক্তাক্ত করে দিতে, কিন্তু না খেয়ে খেয়ে নিজে এমন হাল করেছিস সেটা করতেও করে চালাচ্ছে। এদিকে রাগটাকেও কমাতে পারছি না। ও গড! ওরও কৃতিকের চোখে চোখ রেখে কাঁদছে। কৃতিকও ওরুর চোখের দিকে তাকিয়ে আছে। সেভাবেই খানিকক্ষণ তাকিয়ে থেকে খানিকটা শান্ত স্বরে বলে, ওরু, আমার অ্যারোগেন্সে, আমার রাগ, আমার জিদ, আমার ডেসপারেটনেস তুই না সহ্য করলে আর কে সহ্য করবে বল? কার কাছে ঘোরা বই হব আমি? তুই কি চাস আমি সারা জীবন ডিপ্রেশন আর এনজাইটিতে ভুগি, মরি? ওরু জবাব দেয় না, শুধু ঘুরে দাঁড়িয়ে নিজের পিঠে পড়ে থাকা লম্বা চুটগুলোকে একপাশে সরিয়ে নিয়ে চুপচাপ স্থির হয়ে থাকে। কৃতিকের রাগ সংযত করার জন্য ওরু নিজেকে তার কাছে সমর্পণ করেছে। ব্যাপারটা বোধগম্য হতেই একটানে ওর জামার ফিতাটা খুলে শক্ত হাতে ওর বাহু চেপে ধরে ওরুর তুলতুলে পিঠে উন্মুক্ত পৃষ্ঠদেশে ঝড়ের গতিতে মুখ ডুবিয়ে দিল কৃতিক।